তো আমরা অনেক দিন পর আজকে ফেসবুক থেকে লাইভে আসলাম। অনেক দিন ফেসবুক আমাদের অবরুদ্ধ ছিল, তো আজকে আমাদের ফেসবুক কালকে রাতে মুক্ত হয়েছে। তো সেই মুক্ত ফেসবুক থেকে লাইভে আসার লোভ সামলাতে পারলাম না। আজকে থেকে আমরা ফেসবুকে ক্লাস শুরু করলাম। তো এখন অনেকেই বলতে পারো, ভাইয়া 7 AM মর্নিং শো কেন লেখা নামের মধ্যে? আসছেন তো 10টা বাজে। আরে আমাদের প্রজেক্টের নাম তো 7 AM মর্নিং শো, তাই না? আজকে 10টা বাজে আসছি তো কি হয়েছে? আজকে তো আমি 7টা বাজেই আসতে পারতাম, কারণ আমি তো ঘুম থেকে উঠছি তোমার হচ্ছে 5টা বাজেই, আজকেও 5টায় উঠছি। বাট হচ্ছে যে তোমরা যেহেতু আজকে অনেকেই কালকে সারা রাত নামাজ পড়ছো, আজকে ঘুমাইছো, এই জন্য আজকে আমরা 10টা বাজে আসছি। এই জন্য আমরা কিন্তু 7 AM মর্নিং শোই রাখছি নাম। সো আজকে আমরা অনেক দিন পর হচ্ছে যে লাইভে আসলাম। আশা করি তোমরা ভালো আছো। ক্লাস শুরু করার আগেই ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আমরা চেষ্টা করছি যে বায়োলজিটা, কেমিস্ট্রিটা, দুইটা সাবজেক্টই কিভাবে তোমাদের কাছে সহজ করা যায় সেটা চেষ্টা করার জন্য। এতদিন আমি বায়োলজি নিয়ে কাজ করেছি বেশি, কেমিস্ট্রি নিয়ে কাজ করেছি কম। কেমিস্ট্রি নিয়ে আমার প্রাইভেট ব্যাচ গুলায় কাজ করেছি, পাবলিকালি কাজ করা হয় নাই। বাট এখন থেকে আমি কেমিস্ট্রি নিয়ে পাবলিকলিও কাজ করব, কারণ আমার নিজের স্টুডেন্টদেরই আমি দেখতেছি যে কেমিস্ট্রিতে ভয়াবহ দুর্বলতা রয়ে গেছে। তো কিছুটা কাজ পাবলিকলি করা উচিত। তো কারণ কেমিস্ট্রি আসলে এত ঝামেলাপূর্ণ একটা জিনিস, যেটা নিয়ে আসলে কাজ না করলেই হয় না। সো আমরা বায়োলজি কেমিস্ট্রি দুইটা নিয়ে কাজ করব, এবং আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের ক্লাস নেওয়ার, প্রত্যেক দিন লাইভ করার, এবং এটা আমি চেষ্টা করব কন্টিনিউ করার, যে প্রতিদিন ক্লাস নেওয়াটা কন্টিনিউ করতে চেষ্টা করব আমার পেইড ব্যাচ গুলার পাশাপাশি। সো তোমরা হচ্ছে যে আমাদের পেজে থাকবে সবসময়, ভিডিওগুলোকে শেয়ার করবে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে। এই জিনিসগুলো না আসলে টোকেন অফ লাভ, আমাদের পক্ষ থেকে আমরা টোকেন অফ লাভ দিচ্ছি তোমাদের ক্লাস করে। তোমাদের পক্ষ থেকে তোমরা নিয়মিত ক্লাস করবা, ক্লাস নোট সাবমিট করবা, ক্লাসগুলো শেয়ার করবা, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের পক্ষ থেকে আমাদের টোকেন অফ লাভ, ঠিক আছে? সো এই দুইটা জিনিস দুই পক্ষ থেকেই যখন হচ্ছে ভালোবাসার আদান প্রদান ঠিকঠাক মতো হবে, তখনই সফল কোনো কিছু গড়ে উঠবে, ঠিক আছে? এবং তোমরা যথেষ্ট ভালো পড়ালেখা করছো। 21 ব্যাচ বিশেষ করে অনলাইনে খুবই অ্যাক্টিভ, 22 ব্যাচও ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে। তো যারা অনলাইনে পড়ালেখা করতেছো, তোমরা যে কত দূর আগায় আছো তোমরা কল্পনা করতে পারবে না। আমি জাস্ট যদি বলি যে আমি কিছুদিন আগে আমার অফলাইন ব্যাচ চালু করছি কোনাপাড়া, আমার কোনাপাড়া যাত্রাবাড়ি কোনাপাড়া যে আমার অফলাইন ব্যাচ আছে চালু করেছিলাম। তো অফলাইন ব্যাচ চালু করার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে যে স্টুডেন্ট গুলা পড়তে আসছে অফলাইন ব্যাচে আমাদের কাছে নতুন, তারা জাস্ট নিউ ফার্স্ট ইয়ারের মতো, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বাট তারা সম্পূর্ণ নিউ ফার্স্ট ইয়ারের মতো। মানে নিউ ফার্স্ট ইয়ারের মতো বলতে কি বুঝাচ্ছি, যে তারা সবকিছু ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। মানে 22 ব্যাচের যারা নতুন করে পড়ালেখা করতেছে তাদের যেমন কিছু মনে নাই, ঠিক তেমনি ওদেরও কিচ্ছু মনে নেই, কারণ ওরা 1 বছর কিচ্ছু পড়ালেখা করেনি। সো তোমরা যারা অনলাইনে পড়ছো বা পড়তেছো এখনো, বা নতুন আসছো অনলাইনে, ধরো 1-2 মাস ধরে অনলাইনে আসছো, বা আজকে হইলেও অনলাইনে আসছো, তুমি তুমি কিন্তু অনেক 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 এগিয়ে আছো। তো এই বিশ্বাসটা নিজের কাছে রাখতে হবে এবং ভালো মতো পড়তে হবে। দুইটা জিনিস যদি করো, তোমাদের সফলতা নিশ্চিত, সুনিশ্চিত। আচ্ছা, আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই 2 এপ্রিল যদি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, এই যে 2 এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয় যদি, তাহলে নেক্সট ইয়ার তোমাদের 2 এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। এটা যদি তোমাদের ডিসেম্বর এইচএসসি হোক, যদি আরো আগে তোমাদের এইচএসসি হয় তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা আরো আগে হবে। বাট যেটা কালকে নিউজ বের হয়েছে যে তোমাদের ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা হবে। তোমাদের যদি ডিসেম্বরে হয়, এপ্রিলের 2 তারিখ আরেকটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে। কারণ কি, ব্যাচ গুলোর মধ্যে কন্টিনিউটি বজায় রাখতে হয়, নাইলে দেখা যায় মেডিকেলে ইন্টার্ন প্রবলেম হয়। যাই হোক, আমি দোয়া করতেছি যেন এই 2 এপ্রিল পরীক্ষাটা না হয়, কারণ করোনা ভাইরাসের সিচুয়েশন অনেক খারাপ, খুবই খারাপ। তোমাদের যদি আমি একটা নিউজ বলি, সেটা হচ্ছে আমার যে মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজে তোমার হচ্ছে আমাদের রোগী সংখ্যা সর্বোচ্চ, কোভিড রোগী আমরা সর্বোচ্চ ট্রিট করতে পারি 250 রোগী। সেইখানে এখন কোভিড রোগী ভর্তি আছে প্রায় 330 প্লাস কোভিড রোগী ভর্তি আছে। আমাদের নর্মালি 7 থেকে 10 তলা, এই 7, 8, 9, 10 এই 4টা ফ্লোরে
আমরা কোভিড রোগীগুলা রাখি। বাট এইবার কোভিড রোগীর চাপ এত বেশি যে 7 থেকে 12 তালা, মোট 6 তালা আমাদের কোভিড রোগী রাখা লাগতেছে। এবং কোভিড রোগীদের মেইন যে প্রয়োজনীয়তাটা সেটা হচ্ছে অক্সিজেন প্রয়োজন হয় মেইনলি। আইসিইউ খুব কম পেশেন্টের প্রয়োজন হয়, মেইনলি অক্সিজেন লাগে, কারণ লাং ড্যামেজ হয়ে যায়, অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে, সো অক্সিজেন দরকার। সো মেইন ইম্পর্টেন্ট জিনিস করোনা ভাইরাস রোগীদের জন্য দরকার সেটা অক্সিজেন। তো বড় বড় হসপিটাল গুলাতে সেন্ট্রাল অক্সিজেন লাইন থাকে, একদম সেন্ট্রালি অক্সিজেন লাইন থাকে, একদম বেডের পাশে অক্সিজেনের একটা পয়েন্ট থাকে, সেখান থেকে অক্সিজেন আসতে থাকে। এখন ওই সেন্ট্রাল অক্সিজেন মাস্ক সহ বা সেন্ট্রাল অক্সিজেন ওলা যে বেড গুলো আছে সেই সবগুলা বেড কভার হয়ে গেছে। অক্সিজেন সিলিন্ডার দিয়েও আমরা রোগীদের হচ্ছে সাপ্লাই দিয়ে মেনটেন করতে পারতেছি না। আমাদের টিচার যারা হচ্ছে যে কোভিড ডিউটি করতেছে তারা একদম হিমশিম খাচ্ছে। তো আমাদের অলরেডি হেলথ সিস্টেম স্যাচুরেটেড হয়ে গেছে। সো তোমরা এই সময়টা সাবধানে থাকো। তোমাদের বাবা মারা লাইভে আমাদের প্রায় 448 জনের মতো আছে। তোমাদের বাবা মারা এই 448 জন যে আছো তোমরা প্রত্যেকে একটা ফ্যামিলি বিলং করো, তাই তো? তোমাদের ফ্যামিলিতে তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে আরো 4-5 জন মানুষ আছে। সেই 4-5 জন মানুষকে তুমি যদি সচেতন করো তাইলে কিন্তু আমাদের এই লাইফ থেকে প্রায় 1600 থেকে 2000 মানুষ সচেতন হচ্ছে। তো তোমাদের কিন্তু দায়িত্ব, এটা এখন নৈতিক দায়িত্ব যে তোমার বাবা কে বলা যাবো মাস্ক পরে বের হও। কারণ এখন করোনা হইলে এটার অবস্থা যে কি পরিমাণ খারাপ হচ্ছে সেটা জাস্ট যাদের হচ্ছে তারা জানে। একদম হওয়া মাত্র 1 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করতেছে, অনেক রোগীর আইসিইউ লাগতেছে, বেশিরভাগ পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবারের কোভিড অনেক বেশি এগ্রেসিভ, অনেক বেশি এগ্রেসিভ লাস্ট বারের তুলনায়। সো তোমরা তোমাদের বাবাদের সতর্ক করো, মায়েদের সতর্ক করো, নিজেরা সতর্ক হও, আত্মীয় স্বজন পরিচিতদের ফোন দিয়ে সতর্ক করো। কারণ কারণ সবাই অসতর্ক হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কোনো কিছু দীর্ঘদিন চলতে থাকলে সেই জিনিসটার দাম কমে যায়, এটা সবকিছুর ক্ষেত্রে। আমি যদি প্রতিদিন ধরো তোমাকে ফ্রি ক্লাস নিই না, দেখা যাবে একটা টাইম আমার ফ্রি ক্লাসের দাম কমে যাবে। ঠিক তেমনি প্রতিদিন যদি কোনো কিছু, প্রতিদিন তোমাকে যদি কেউ 5 টাকা করে দেয় না, 5 টাকার দাম তোমার কাছে কমে যাবে। ঠিক তেমনি এত দীর্ঘদিন করোনা আমাদের কাছে ছিল যে আমরা করোনাকে করোনার দাম আমাদের কাছে কমে গেছে। সো দ্যাটস ওয়াই তোমাদের দায়িত্ব এখন তোমাদের আশেপাশের মানুষগুলোকে সচেতন করা, যেন এই করোনার ব্যাপারে একটু সতর্ক হয়। কারণ আমাদের হেলথ সিস্টেমের ক্ষমতা নাই, ক্ষমতা অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। অলরেডি আমরা স্যাচুরেশন পড়ি না, আমরা সম্পৃক্ত দ্রবণ পড়ি না। সম্পৃক্ত দ্রবণের বেশি যদি তুমি দাও, সম্পৃক্ত হয়ে গেছে, তারপর দিলে কি হয়? সম্পৃক্ত হয়ে গেছে একটা সলিউশন, তারপরও তুমি যদি দ্রব্য দাও তাহলে কি হবে? সেগুলো সব অধক্ষের আকারে পড়বে। ঠিক তেমনি এখন যে রোগীগুলা আক্রান্ত হচ্ছে সব বেডে ফ্লোরে নানাভাবে আছে, এবং অনেকে হসপিটাল টু হসপিটাল ঘুরতেছে, কোনো চিকিৎসা পাচ্ছে না, কোনো হসপিটালে জায়গা নেই। কি করব? আমার মেডিকেলে 250 সিটের জায়গায় 350 রোগী, আর রোগী আমি কোথায় রাখবো? এটা তো আর নর্মাল পেশেন্ট না যে নিচে ফালায় দিলা রাখলাম। নর্মাল পেশেন্ট সরকারি হসপিটালে ফ্লোরে শুয়ে থাকে, এই পেশেন্টকে তো আমি ফ্লোরে রাখতে পারবো না, এমনি ঠান্ডা এমনি জ্বর। এই পেশেন্টকে আমার মাস্ক দিতে হবে, আমার কাছে সিলিন্ডার নাই, আমার কাছে অক্সিজেন ওয়ালা বেড নাই, তো কিছু করার নাই। সো ওই রোগীকে আমার ফেরত পাঠাইতেই হবে। সো দ্যাটস ওয়াই সবাই সতর্ক হও, নাইলে সামনে দিন খুবই 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 খারাপ। ঠিক আছে? তোমরা যারা বাইরে অফলাইনে এতদিন পড়তে যাইতা, ঘুরতে যাইতা, বের হইতা, তোমরা একটু সচেতন হও, নাইলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এবং এইবার কিন্তু কোনো, আগে যেমন আমি নিজেই আমার কাছে মনে হতো যে না আমার তো কোভিড হইলে আমার কিছু হবে না, কারণ আমি ইয়াং এজ, আমার ইমিউনিটি অনেক ভালো। বাট এই বছরের কোভিড কিন্তু কাউকে মানতেছে না, তোমার ইমিউনিটি ভালো হোক খারাপ হোক তোমার একদম সহায় দিচ্ছে। তো দ্যাটস ওয়াই খুব সচেতন থাকো, নাইলে সামনে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য খুব খারাপ দিন। যার পরিবারে করোনা হচ্ছে সে জাস্ট বুঝতেছে করোনার ভয়াবহতা কতটুকু, যার পরিবারে হচ্ছে না সে আঁচও করতে পারতেছে না করোনার ভয়াবহতা কত খারাপ হতে পারে। সো দ্যাটস ওয়াই সবাই সচেতন থাকো। তোমার ফ্যামিলিতে করোনা নামক ভয়াবহতা নাইমে এসে তোমার প্রিয় বাবা বা মা কারো জীবনটা যেন হচ্ছে হঠাৎ করে শেষ না হয়ে যায়। ঠিক আছে? বাবা মা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো বাবা মাকে সচেতন করো। ঠিক আছে? তো চলো আমরা ক্লাস শুরু করি। আমরা অনেক এগুলা নিয়ে কথাবার্তা বলেছি। তো চলো আমরা হচ্ছে যে কথা বলি। আচ্ছা,
তো আমরা কি পড়তেছিলাম? আচ্ছা, কারা কারা আমাদের আগের দুইটা ক্লাস করছে আমাদের একটু কমেন্টে জানাও তো। আমরা কিন্তু পরিবাহিতা পড়তেছিলাম, আমরা কিন্তু পরিবাহিতা টপিকটা পড়তেছিলাম, আমরা কিন্তু পরিবাহিতা টপিকটা পড়তেছিলাম। প্রথম ক্লাসে আমরা পরিবাহিতার মধ্যে যে আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা এগুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা পরিবাহিতাগুলা যে লঘুকরণে পরিবাহিতার কি কি পরিবর্তন হয় এই জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আরো কিছু জিনিস নিয়েও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, বাট আমাদের মেইন জিনিস ছিল লঘুকরণে পরিবাহিতা। আজকে আমরা পড়ব অসীম লঘুকরণে পরিবাহিতার কি পরিবর্তন হয়, অসীম লঘুকরণে পরিবাহিতার কি পরিবর্তন হবে, এবং পরিবাহিতার ম্যাথ করব, যেটা এই বছর আমাদের পরীক্ষাগুলোর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা অল্প করে হলেও ম্যাথ কিছুটা শিখবো। তো এবার আসো যে আমরা এই পরিবাহিতা টপিকটা নিয়ে আলোচনা করি। তো আসো আমরা হচ্ছে যে এই যে পরিবাহিতা আছে, তো আমরা কালকে বা লাস্ট ক্লাসে আমরা কি দেখেছি বলতো? লঘুকরণ যদি আমি করি, লঘুকরণ যদি আমি করি বা ডাইলুশন যদি আমি করি, তখন আমাদের পরিবাহিতাটা বাড়ে না কমে? লঘুকরণে পরিবাহিতা, লঘুকরণে পরিবাহিতা বাড়বে নাকি লঘুকরণে পরিবাহিতা কমবে বলতো? লঘুকরণ, সেক্ষেত্রে পরিবাহিতা কি বেড়ে যাবে না লঘুকরণে পরিবাহিতা কমে? তো লঘুকরণে কিন্তু ঘটনাটা সেম ঘটে ইন রেসপেক্ট অফ মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষণ। যা হোক, লঘুকরণে পরিবাহিতার কিন্তু একটা নির্দিষ্ট পরিবর্তন করে, বাড়ে বা কমে। বলো তো তোমরা কমেন্টে আমাকে, লঘুকরণের পরিবাহিতা কি বাড়ে না কমে? লঘুকরণে কিন্তু আমাদের পরিবাহিতা হচ্ছে 443 জন মানুষ লাইভে আছো, বাট মাত্র আমাদের পোস্টটা শেয়ার হয়েছে 14টা শেয়ার। এটা কি মনে হয় যে তোমার ঠিক হয়েছে? সবাই শেয়ার করে দাও ক্লাসটা, সবাই দেখতে পাক, আমরা আরো মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আরো কিছু মানুষের হয়তো উপকার হবে। তো আমাদের লঘুকরণে পরিবাহিতাটা হচ্ছে কি হয়? আমাদের লঘুকরণে পরিবাহিতা বাড়ে। এটা ইন রেসপেক্ট অফ মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষণ, সব ক্ষেত্রে আমাদের লঘুকরণে পরিবাহিতা বাড়ে বা কন্ডাক্টেন্স বাড়ে। এখন আমরা যে টপিকটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে অসীম লঘুতায়। তার মানে তুমি জিনিসকে যত লঘু করবা পরিবাহিতা তত বাড়বে। তার মানে তুমি যদি অসীম লঘু করো তাহলে পরিবাহিতা অসীম হয়ে যাবে। তার মানে আমাদের পৃথিবীতে আর হচ্ছে বিদ্যুৎ নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ পরিবাহিতা আমাদের অসীম হয়ে গেছে। তো আমি হচ্ছে জিনিসের মধ্যে জাস্ট পানি ঢালবো, তাকে লঘু করব, পরিবাহিতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ব্যাপারটা এমন মনে হয় না? বাট অসীম লঘুতার কনসেপ্ট কিন্তু এরকম না, অসীম লঘুতার কনসেপ্ট একটু ভিন্ন। আমরা যেটা ভাবতেছি সেটা না। আমরা যদি এরকম হইতো যে লঘুকরণ করলে পরিবাহিতা বাড়তেছে, তাহলে জিনিসকে লঘু করেই আমরা হচ্ছে পৃথিবীর ইলেকট্রিসিটির প্রবলেম সব শেষ করে দিতে পারতাম। বাট হচ্ছে আমাদের এই পরিবাহিতাটা যে আছে, এই পরিবাহিতাটা আমাদের অসীম লঘুকরণ কথাটা বলতে একটু ভিন্ন জিনিস বোঝায়। সো মজার জিনিস, একটা খুবই মজার একটা কনসেপ্ট, অসীম লঘুকরণের পরিবাহিতা। অসীম লঘুকরণে পরিবাহিতা, যে কোনো জিনিসকে আমি হচ্ছে একটু পর পর তাকে হচ্ছে পানি দিয়ে 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 তাকে অসীম লঘু করলাম। অসীম লঘু করলে তার পরিবাহিতার কি পরিবর্তন আসতেছে? অসীম লঘুতায় পরিবাহিতা। সো এই যে অসীম লঘুকরণ বা ইনফিনাইট ডাইলুশন বলতে আমাদের কি বোঝায় দেখো, এইটা দিয়ে আমাদের কি বোঝায়? এই অসীম লঘুতা বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনফিনাইট ডাইলুশন, এইটাকে মূলত বলা হয় জিরো কনসেন্ট্রেশন। আচ্ছা, কেন জিরো কনসেন্ট্রেশন বলি আমরা, সেটা নিয়ে আমরা এখন সামনে তোমাদের ব্যাখ্যা করব। যে জিরো কনসেন্ট্রেশন বা এটাকে বলা হয় শূন্য ঘনমাত্রা। আয় হায়, কি আসলো, শূন্য ঘনমাত্রা বইলা দিল ভাইয়া। যে আমাদের এই অসীম লঘুকরণ বলতে আসলে বোঝায় জিরো কনসেন্ট্রেশন বা শূন্য ঘনমাত্রা। কি হইলো ঘটনাটা? জিনিসকে আমি লঘু করলাম, লঘু করতে করতে ঘনমাত্রা শূন্য হয়ে গেল, এরকম কিছু? আসো আমরা বোঝার চেষ্টা করি। সো এই যে আমাদের অসীম লঘুকরণ যে আছে, এটাকে আমরা জিরো কনসেন্ট্রেশন বা শূন্য ঘনমাত্রা বলি। কেন শূন্য ঘনমাত্রা বলি সেটা আমরা হচ্ছে যে এখন বুঝবো, আমরা ধাপে ধাপে বুঝবো। কোনো ভয় পাওয়ার কিছু নাই। কেমিস্ট্রি পড়তে গেলে স্টুডেন্টরা বেশিরভাগ কি হয়, প্রথমেই ভয় পেয়ে যায়। প্রথমে যদি তুমি ভয় পেয়ে যাও, সেটার সমাধান তুমি জীবনে পাবে না। জাস্ট মাথা ঠান্ডা রাখবা, না সবাই পারতেছে, সবাই কেমিস্ট্রিতে ভালো করতেছে, আশেপাশে দেখতেছি মানুষ কেমিস্ট্রিতে ভালো, এ প্লাস পাচ্ছে প্রতি বছর লাখ লাখ মানুষ কেমিস্ট্রিতে, আমিও পাবো। শেষ, সিম্পল হিসাব। আমিও এই চিন্তাটা করি যখন আমার কাছে কোনো কিছুতে মনে হয়, ধরো আমার প্রফ এক্সাম, আমার কার্ড এক্সাম, তখন যখন মনে হয় যে আল্লাহ আমি কি পাস করতে পারবো, বা আমার তো পড়া হচ্ছে না, কি পড়া কমপ্লিট হয়নি, আমি কি করব, বা পড়া কমপ্লিট হচ্ছে না কি করব, তখন বা এই নেক্সট ইয়ারটা এত কঠিন কিভাবে, তখন আমি চিন্তা করি এই ভাই যদি পারে আমিও পারবো, তারা যদি পারে আমিও পারবো।
সো সিম্পল হিসাব। তাহলে এই আমাদের হচ্ছে যে আমরা অসীম লঘুকরণটাকে আমরা জিরো কনসেন্ট্রেশন বা শূন্য ঘনমাত্রা বলতেছি। এজন্য এই জিনিসটাকে আমরা এই অসীম লঘুকরণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই প্রকাশের মানটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা হচ্ছে ক্যাপ ক্যাপ এম মানে হচ্ছে মোলার বা ক্যাপ ইকুইভ্যালেন্ট। তোমাদের বইয়ে বলা আছে যে তুল্য পরিবাহিতার কথা বলা আছে, তোমাদের বইয়ে বলা আছে অসীম লঘুকরণের তুল্য পরিবাহিতা। অসীম লঘুকরণের মোলার পরিবাহিতাও হতে পারে, তুল্য পরিবাহিতাও হতে পারে। মোলার পরিবাহিতাও যে কথা, তুল্য পরিবাহিতাও সেম কথা। তাহলে আমাদের ক্যাপ এম বা ক্যাপ ইকিউভি বা ইকুইভ্যালেন্ট বোঝায়। এবং আমি এখানে বলছি জিরো কনসেন্ট্রেশন, জিরো কনসেন্ট্রেশন বোঝাচ্ছি বলে এখানে একটা আমি জিরো দিয়ে দিই। সো আমাদের এই ইনফিনাইট ডাইলুশন বা অসীম লঘুকরণটা আমরা ক্যাপ নট এম ক্যাপ নট ইকিউভি দ্বারাও প্রকাশ করতে পারি, বা তোমাদের বইগুলায় এটাকে ক্যাপ নট দিয়ে প্রকাশ করছে, তোমাদের বইগুলায় এটাকে ক্যাপ নট দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, এখন এখান দিয়ে কি বোঝাচ্ছে, ঘটনাটা আসলে কি, ঘটনাটা আমরা এখনো বুঝিনি, ঘটনাটা আমরা এখন বুঝবো। খেয়াল করো, আমি অলরেডি তোমাদের যেটা বলছি যে আমি যদি কোনো কিছুকে লঘুকরণ করি, লঘুকরণ করলে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে পরিবাহিতা বাড়বে। লঘুকরণ করলে কি বাড়বে, পরিবাহিতা বাড়বে। লঘুকরণ করতেছি, পরিবাহিতা আমাদের বাড়তেছে। লঘুকরণ করলে আমাদের কি হবে, পরিবাহিতা বাড়বে। তো আমি এখানে হচ্ছে এটা জাস্ট আমি তোমাদের একটা হাইপোথেটিক্যাল ব্যাপার বুঝাচ্ছি বোঝার জন্য। এখানে ধরো আমাদের ভলিউম আছে, আর এখানে আমরা হচ্ছে তুল্য মোলার পরিবাহিতা নিচ্ছি, ভলিউম আর মোলার পরিবাহিতা। ধরো আমার হচ্ছে যখন ভলিউমটা থাকে 1 মিলিলিটার, যে আমরা যার মোলায় আমরা যার হচ্ছে পরিবাহিতা বের করতেছি সেই জিনিসটা ভলিউম হচ্ছে 1 মিলিলিটার, তখন তোমার মোলার পরিবাহিতা হচ্ছে 0.3। জাস্ট এটা হাইপোথেটিক্যাল মান, আমি ধরে নিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। যে ধরো আমার যখন হচ্ছে যে 1 মিলিলিটার একটা তরল আছে, তার পরিবাহিতা মোলার পরিবাহিতা যখন আমি বের করব, সেই মোলার পরিবাহিতা হচ্ছে 0.3। সেখান থেকে আমি সেখানে আরেকটু তরল অ্যাড করলাম, আরেকটু তরল অ্যাড করে 2 মিলিলিটার করলাম, লঘুকরণ করতেছি, পরিবাহিতা বাড়বে, তো পরিবাহিতার মান বের হলো 0.31 হইলো। তারপর ধরো আমি হচ্ছে 3 মিলিলিটার করলাম, তখন পরিবাহিতার মান হলো 0.32 হইলো। তারপর ধরো আমি হচ্ছে 4 মিলিলিটার করলাম, পরিবাহিতার মান হচ্ছে 0.33 হইলো। তারপর ধরো আমি 5 মিলিলিটার করলাম, পরিবাহিতার মান 0.34 হইলো। এভাবে আমি বাড়াইতে বাড়াইতে ধরো 10 মিলিলিটার করলাম, এই 10 মিলিলিটারে পরিবাহিতা হইলো 0.4। 10 মিলিলিটারের পরিবাহিতা কত হলো, 0.4। এরপর আমি 11 মিলিলিটার করলাম, আয় হায় পরিবাহিতা তো আর বাড়ে না, 0.4। 12 মিলিলিটার করলাম, তখনও পরিবাহিতা 0.4। আরো বাড়াইলাম, আমি আরো বাড়াই যদি, তাও দেখবো পরিবাহিতা 0.4। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে লঘুকরণ করতে করতে এমন একটা জায়গা আসবে যেখানে এই পরিবাহিতাটা স্যাচুরেটেড হয়ে যাবে, যে এর থেকে আর বাড়বে না। যে তুমি লঘুকরণ করতে করতে, তুমি কোনো কিছুকে লঘুকরণ করতে গেছো, লঘুকরণ করতে করতে পরিবাহিতা বাড়বে, বাট একটা লেভেল পর্যন্ত পরিবাহিতা বাড়ার পর পরিবাহিতা আর বাড়বে না, একটা জায়গায় পরিবাহিতা স্টপ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 10 মিলিলিটারের পরিবাহিতা 0.4, 10 মিলিলিটারের পরিবাহিতা কত, 0.4। যে এতটুকু স্যাচুরেটেড হয়ে গেছে, এর বেশি আর বাড়তেছে না, এর বেশি কি হচ্ছে না, এর বেশি আর বাড়তেছে না, এর বেশি আর মান বাড়তেছে না। এই যে যে পর্যন্ত আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যটি, এই যে যে পর্যন্ত বাড়লো, এইটাকেই আমরা বলি হচ্ছে, এই যে যতটুকু পর্যন্ত বাড়লো এর বেশি আর বাড়লো না, এটাকেই আমরা বলি হচ্ছে ক্যাপ নট এম। এটাকেই আমরা কি বলি, ক্যাপ নট এম, বা এটাকেই বলা হয় অসীম লঘুতা বা অসীম লঘুকরণে পরিবাহিতা। তাহলে অসীম লঘুকরণে পরিবাহিতা বলতে আমরা কি বুঝি, অসীম লঘুকরণে পরিবাহিতা বলতে আমরা বুঝি যে এমন একটা মান, আয়ত এমন একটা মান, যে এ পয়েন্ট অফ ভলিউম, যে আয়তনের এমন একটা মান যেই জায়গায় আমাদের হচ্ছে আমাদের সলিউশনের কন্ডাক্টেন্সটা স্যাচুরেটেড হয়ে যায়, যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আয়তনের। তাহলে অসীম লঘুকরণের পরিবাহিতার সংজ্ঞা কি হবে, আয়তনের এমন একটি মান, আয়তনের এমন একটি মান যেখানে, যেখানে দ্রবণের, যেখানে দ্রবণের পরিবাহিতা, যেখানে দ্রবণের পরিবাহিতা, যেখানে দ্রবণের পরিবাহিতাটা কি হয়ে যাচ্ছে আমাদের, সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যায়।
এবং আয়তন আরো বাড়ালেও আয়তন আরো বাড়ালেও আয়তন আরো বাড়ালেও পরিবাহিতা বাড়ে না পরিবাহিতা বাড়ে না পরিবাহিতা বাড়ে না পরিবাহিতা কি হবে না বাড়ে না তাকেই আমরা কি বলি তাকেই অসীম লঘুকরণ বিন্দু বলে তাকে অসীম লঘুকরণ বিন্দু বলে অসীম লঘুকরণ বিন্দু বলে বা অসীম লঘুকরণ বিন্দু বা অসীম লঘুকরণের মান বলে ঠিক আছে তাইলে অসীম লঘুকরণ বা ইনফিনিট ডাইলুশন বলতে আমরা কি বুঝতে পারছি যে আয়তনের এমন একটা মান যে আমি বাড়াইতে 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 আয়তনের এমন একটা মান পাইলাম যে 10 মিলিলিটার আমি পাইলাম যেখানে আমাদের হচ্ছে দ্রবণের পরিবাহিতাটা এই যে পরিবাহিতাটা স্যাচুরেটেড হয়ে গেছে যে পরিবাহিতাটা আর বাড়তেছে না এতটুকু বাড়ছে আর বাড়বে না পরিবাহিতাটা স্যাচুরেটেড হয়ে গেছে আর বাড়বে না আর বাড়ে না তখন সেটাকে আমরা বলি এই যে 10 মিলিলিটার পেলাম এই 10 মিলিলিটার হচ্ছে কি আমাদের অসীম লঘুকরণের বিন্দু বা অসীম লঘুকরণের মান 10 মিলিলিটার পর্যন্ত এই পরিবাহিতা বাড়বে এর বেশি আর পরিবাহিতা বাড়বে না দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা এতটুকু কথা যে বলছি এতটুকু বুঝতে পারছো কিনা বলো তো দেখো তো এতটুকু কথা বুঝতে পারছো কিনা দেখো তো এতটুকু কথা বুঝতে পারছো কিনা আচ্ছা এখন এই যে মানটা আছে আয়তনে এমন একটা মান এই মানটা না তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য একরকম হয় দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য আবার আরেক রকম হয় তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য ঘটনা একরকম দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য ঘটনা আরেক রকম তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য ঘটনা একরকম বিন্দু বিন্দু বা মান বলা হয়েছে যে দেখো 10 মিলিলিটার এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি তো এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি আমি একটু পর তোমাদের গ্রাফটাও দেখাবো তো গ্রাফে রিপ্রেজেন্ট করি সো গ্রাফের মাধ্যমে আমরা এই বিন্দুটা বের করি বা পয়েন্টটা বের করি এই জন্য এটাকে বিন্দু বলছে এই জন্য এটাকে কি বলছে বিন্দু বলছে আচ্ছা এখন আসো যে আমাদের এই জিনিসটা এই মানটা বিন্দু বা মান দুইটাই বলতে পারো তুমি তুমি মানটা যদি বের করতে পারো মান বা গ্রাফে যখন দেখাই তখন সেটাকে আমরা বিন্দু বলতে পারি এখন কথা হয়েছে এই যে আমাদের ঘটনাটা আছে এই যে আমাদের অসীম লঘুতা এটা দুইজনের জন্য দুই রকম আমরা জানি আমাদের তড়িৎ বিশ্লেষ্য কয় রকম আছে আমরা জানি আমাদের তড়িৎ বিশ্লেষ্য কিন্তু দুই রকম আমরা জানি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য আছে এই তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট কিন্তু দুই রকম আবার খেয়াল করো আমরা আগের ক্লাসেও পড়াইছি আবার পড়াই দেখো খেয়াল করো একটা হচ্ছে আমাদের স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইট কি স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের যেটার আলফার মান বা বিয়োজন মাত্রা 100% আমরা পড়াইছি তোমাদের অলরেডি যারা ক্লাসগুলা করো নাই আগের ক্লাসগুলো তারা আমার ইউটিউব চ্যানেল সাদিকুর রহমান সাদাবে গিয়ে দেখবা এই তড়িৎ বিশ্লেষণের উপর আগের দুইটা লেকচার আছে সুন্দর মতো করে ফেলবা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো আগের ক্লাস দুইটা করলে দেখবে একদম সব ফকফকা ক্লিয়ার হয়ে গেছে স্ট্রং আলফার মান 100% 100% 90 টু 100% মানে অ্যাজ ইউজুয়াল আমরা 100% ধরে নিই আর উইকেটটা কত 1 থেকে 10% এখন এই যে আমরা হচ্ছে আমাদের যে স্ট্রং ইলেকট্রোলাইট আছে এটাকে ধরো তুমি ডাইলুট করতেছো বা তুমি এটাকে লঘুকরণ করতেছো এটাকে লঘুকরণ করলে কি আলফার মান বাড়ে এটাকে লঘুকরণ করছো এটাকে লঘুকরণ করলে কি আলফার মান বাড়বে না কমবে বলো তো এটাকে লঘুকরণ করতেছো লঘুকরণ করলে কি আলফার মান বাড়বে না কমবে এটাকে লঘুকরণ করতেছো লঘুকরণ করলে হচ্ছে যে আলফার মান বাড়বে না কমবে আলফার মান বাড়বে না কমবে আলফার মান বাড়ে না কমে লঘুকরণ করলে আলফার মানের মধ্যে নো চেঞ্জ আসে আলফার মানের মধ্যে কোনো চেঞ্জ নেই কারণ কি বেশি লোভী হওয়া কি ভালো ভালো না দিছো তুমি যা 100% বিয়োজিত হয়ে গেছে তুমি সোডিয়াম ক্লোরাইড দিছো 100% সোডিয়াম আয়ন 100% ক্লোরাইড আয়ন তৈরি হয়ে গেছে সেখানে তুমি আর লঘুকরণ করলে কোনো চেঞ্জ আসবে লঘুকরণ করলে কোনো চেঞ্জ আসবে না আলফার মানে কোনো চেঞ্জ আসতেছে না আলফার মানে কোনো চেঞ্জ আসতেছে না এমন কি হচ্ছে যে সো আলফার বিয়োজন মানে কোনো চেঞ্জ আসতেছে না দ্যাট মিন্স চার্জের মধ্যেও কোনো চেঞ্জ নাই পজিটিভ নেগেটিভ চার্জ আগে যা ছিল এখনো পজিটিভ নেগেটিভ চার্জ সেমই আছে তাও কিন্তু পরিবাহিতা বাড়ে
তাও কিন্তু কন্ডাক্টেন্স যে আছে বা পরিবাহিতাটা বাড়ে। কেন তাও পরিবাহিতা বাড়ে আমাকে বলো তো? আমি তোমাদের ক্লাসে বলছি, যারা আগের ক্লাসে উপস্থিত ছিলা, তাও আমাদের পরিবাহিতা কেন বাড়তেছে বলো তো? যে আমাদের হচ্ছে যে স্ট্রং ইলেকট্রোলাইট আমাদের আলফার মধ্যে কোনো পরিবর্তন নেই, চার্জের মধ্যে কোনো পরিবর্তন নেই লঘুকরণে, তাও লঘুকরণে পরিবাহিতা বাড়তেছে। তুল্য বা আপেক্ষিক পরিবাহিতা বলি নাই, নরমাল পরিবাহিতা বাড়তেছে। কেন নরমাল পরিবাহিতা বাড়তেছে বলো তো? কেন নরমাল পরিবাহিতা বাড়তেছে? কেন আমাদের এখানে নরমাল পরিবাহিতা বেড়ে যাচ্ছে? কেন আমাদের নরমাল পরিবাহিতা বেড়ে যাচ্ছে বলতো? কারণ হচ্ছে যে এই আয়নগুলা যে ছিল এই জায়গায়, এই আয়নগুলা যে জায়গায় ছিল, সেই আয়নগুলার মধ্যে তো আমাদের পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল। এখন আমি যখন জিনিসটাকে লঘুকরণ করব, তখন আয়নগুলো দূরে দূরে চলে যাবে, দ্যাট মিন্স ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের কমে যাবে। ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে আমাদের? কমে যাবে, দূরে চলে যাবে। দূরে চলে গেলে তাদের গতিবেগ বেড়ে যাবে না, কারণ কন্ডাক্টেন্স বাড়ে, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়। ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়? ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যায়। এই জন্য আমাদের হচ্ছে যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা বাড়ে। আচ্ছা, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি যদি লঘুকরণ করি, লঘুকরণ করলে আমাদের আলফার মান কি বাড়বে না কমবে বলো তো? লঘুকরণ করলে আলফার মান বাড়ে না কমে? লঘুকরণ করলে আলফার মান হচ্ছে বাড়ে না কমে বলো তো? লঘুকরণ করতেছি আমি, আলফার মান বাড়বে না কমবে? লঘুকরণ করলাম, আলফার মান বাড়বে না কমবে বলো তো? লঘুকরণ করলে আলফার মান বাড়ে না কমে? লঘুকরণ করতেছে, আলফার মান বাড়ে না কমে? আলফার মান বাড়ে। ভেরি গুড। বলো তো কার ল অনুসারে আলফার মানটা বাড়ে? কার ল অনুসারে আলফার মান বাড়ে বলো তো? কার মান অনুসারে আলফার মান বাড়ে? এটা একটা ল আছে, একজনের আমরা লাস্ট ক্লাসে সেই লটাও প্রতিপাদন করে তোমাদের দেখিয়েছি। ক্লাসগুলো রেগুলার করবা, তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। তোমরা দেখা যায় কি একটা ক্লাস করো, করে বাকিগুলো আর করো না, পরে আল্লাহ ওই চ্যাপ্টার নিয়ে চিল্লাপাল্লা শুরু করে দাও, এই চ্যাপ্টার পারি না। অসওয়াল্ডের ল অনুযায়ী, কার ল অনুযায়ী? অসওয়াল্ডের ল অনুযায়ী হচ্ছে আমাদের বাড়ে। আচ্ছা, তাহলে আলফার মান বাড়লে অবশ্যই চার্জের মানও আমার বাড়বে, চার্জের মানও আমাদের বাড়ে, এটাই স্বাভাবিক। আলফার মান বাড়ে, তার মানে আমাদের চার্জের মানও বাড়ে, তার মানে হচ্ছে আলফার মান বাড়ে, চার্জের মানও আমাদের বেড়ে যায়। একই সাথে হচ্ছে এখানে যেহেতু আমি লঘুকরণ করতেছি, আলফার মান বাড়তেছে, চার্জের মান বাড়তেছে, জিনিসটা লঘু হইছে, এই জায়গায় কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কমে যায়, কারণ কি লঘু হয়ে গেছে। আয়ন বাড়তেছে, হ্যাঁ আয়ন বেড়ে গেছে ভাইয়া, আয়ন বেড়েছে, বাট এখানেও হচ্ছে যে আয়ন বাড়লেও কি হবে, যেহেতু লঘু হচ্ছে ব্যাপারটা, এখানেও ফোর্স অফ অ্যাট্রাকশন কমে, দ্যাট মিন্স আয়নগুলোর গতিবেগ বেড়ে যায়। আয়নগুলোর গতিবেগ কি হয়? আয়নগুলোর গতিবেগ বেড়ে যায়। সো এই জায়গায়ও আমরা দেখতে পাই যে এখানেও ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে। সো এই যে দুইটা ফ্যাক্টর আছে, যে আমাদের আয়ন বেড়ে গেছে এবং ফোর্স অফ অ্যাট্রাকশনও আমাদের কমে যায় বা কম থাকে, যেহেতু জিনিসটা লঘু হয়ে গেছে, তো এই জন্য এই জায়গায় আমাদের কি হয়? এই জায়গায় আমাদের কন্ডাক্টেন্স বাড়ে। এই জায়গায় আমাদের কি হয়? কন্ডাক্টেন্স বাড়ে। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টেন্স বাড়ে। তাইলে আমরা এই যে দেখো, ইন রেসপেক্ট অফ স্ট্রং অর উইক ইলেকট্রোলাইট, লঘুকরণে পরিবাহিতা বাড়বে, কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পরিবাহিতা বাড়ার একটা কারণ যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমাদের কমতেছে। বাট আমাদের উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে লঘুকরণের ফলে চার্জও বাড়ে, জিনিসটার আয়তন বেড়ে গেছে, সো অণুগুলো একটু দূরে দূরে থাকতে পারে, ফোর্স অফ অ্যাট্রাকশনও আমাদের কমে, সো এখানে পরিবাহিতা বাড়ে। সো দুই জায়গায় পরিবাহিতা বাড়ে, বাট এখানে পরিবাহিতা বাড়ার ফ্যাক্টর দুইটা, এখানে পরিবাহিতা বাড়ে, এখানে পরিবাহিতা বাড়ার ফ্যাক্টর একটা। সো দেখা যায় যে এই জিনিসটা লাগবে একটু পরে, এই কথাটা আমাদের একটু পরে লাগবে, আমরা যখন তোমাদের গ্রাফটা দেখাবো তখনই তো আমাদের লাগবে, তখনই তোমরা ধরবা যে ভাইয়া কেমনে বাড়লো। সো আসো যে আমরা এবার গ্রাফের মধ্যে যাই। তোমাদের বইয়ে দেখবা খুব সুন্দর করে হচ্ছে যে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা নিয়ে আমরা এখন বিশ্লেষণ করব। কারণ দেখা যায় অনেক জায়গার পরীক্ষায় গ্রাফ দিয়ে দেয়, এবং হচ্ছে যে তোমাদের এইচএসসি তো ধরো তোমাকে গ্রাফ তুলে দিল, দুইটা রেখা দিয়ে দিল, দিয়ে বলল যে একটা তো বললো এ আর একটা বললো বি, দিয়ে বললো যে এর সাথে এ কে লঘুকরণে কি প্রভাব পাবা, বি কে লঘুকরণে কি প্রভাব পাবা, এর সাথে তুমি এটা মিশাই দিলে কি পাবা, বি এর সাথে ওইটা মিশাই দিলে কি পাবা, বলতেই পারে, তাই না? সো আসো আমরা হচ্ছে গ্রাফটা দেখি। উইকে চার্জ বাড়বে না, এই যে উইক ইলেকট্রোলাইট লঘুকরণ করতেছো, আলফার মান বাড়তেছে। আলফা মানে কি? আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিচ্যুতির পরিমাণ, CH3C ডাবল তো এইচ, তুমি মনে আগের ক্লাসটা করো নাই,
CH3COOH, এইটা যখন হচ্ছে যে আমাদের বিয়োজিত হবে তখন কি হবে, CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস, তার মানে এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এখন আমাদের কি হচ্ছে, লঘুকরণ করলে আলফা বাড়ে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ে। আগে যেখানে ধরো 5টা পজিটিভ চার্জ 5টা নেগেটিভ চার্জ ছিল, এখন লঘুকরণে সেটা 10টা হয়ে গেছে। তাহলে কি চার্জ বাড়লো না, এই জায়গায় চার্জ বাড়লো না, 10টা পজিটিভ চার্জ 10টা নেগেটিভ চার্জ, চার্জ বাড়ছে কি বাড়েনি, অবশ্যই বাড়ছে। ঠিক আছে, আসো এবার হচ্ছে যে আমরা গ্রাফের মধ্যে যাই। গ্রাফের মধ্যে গেলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে ঘটনাটা কি ঘটছে। দেখো আমরা এখানে গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করলে হচ্ছে যে আমরা দুইটা অক্ষ বরাবর গ্রাফ প্লট করি, তাই না? একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এক্স ওয়াই, এটা হচ্ছে 0। তো এখন হচ্ছে আমরা এই অক্ষ বরাবর, বিজ্ঞানীরা যখন হচ্ছে এই গ্রাফটা প্লট করছে, এই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ঘনমাত্রা দিছে, ঘনমাত্রাটাকে রুট সি দ্বারা প্রকাশ করেছে। এখানে কি তারা রুট সি দিয়ে ঘনমাত্রাটাকে প্রকাশ করেছে। এবং এই যে জায়গাটা রয়েছে এখানে, এইখানে হচ্ছে যে আমাদের এই ক্যাপ ক্যাপ এম দিয়েছে, এখানে হচ্ছে যে আমাদের রুট সি, এখানে হচ্ছে আমাদের ক্যাপ এম দিয়েছে, এখানে রুট সি দিয়েছে, এখানে দিয়েছে ক্যাপ এম দিয়েছে। ঠিক আছে, এখন এইখানে আমরা কি দেখতে পাবো, আমরা একটা জিনিস কিন্তু কমন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা, একটা জিনিস কমন, তুমি চিন্তা করো। আমরা কিন্তু হচ্ছে যে ধরো এখানে ঘনমাত্রা যে আছে, এই ঘনমাত্রার 4টা ভ্যালু আমরা নিই। ঠিক আছে, আমি এখানে ভ্যালু দেখাইতে চাই না যদিও, তাও হচ্ছে যে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 0.05, এখানে দাও তুমি 0.1, এখানে দাও তুমি 0.15, এখানে তুমি দাও হচ্ছে 0.2 দিচ্ছ। ঠিক আছে, এখানে দিচ্ছ তুমি ঘনমাত্রা, আর এই বরাবর তুমি হচ্ছে যে ক্যাপ এম দিচ্ছ এই জায়গায়। এখানে ধরো হচ্ছে এটা দিলে 20, এটা দিলে 40, এটা দিলে হচ্ছে যে 60, 20 ঘর করে বাড়াচ্ছ তুমি, 80, এটা দিলা 100, এটা দিলা তুমি 120, দিলা 140। আচ্ছা আচ্ছা, এখন দেখো একটা কমন হিসাব বা একটা সহজ হিসাবের মধ্যে আমরা আসি। সহজ হিসাবের মধ্যে আমরা আসি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি করা হচ্ছে, আমরা লঘুকরণ করতেছি, লঘুকরণ করতেছে। তার মানে প্রথমবার ঘনমাত্রা যা, সেকেন্ড বার ঘনমাত্রা তার থেকেও কি হবে, কম হবে। তার মানে আমাদের হচ্ছে এই পেছন থেকে গ্রাফটা শুরু হবে। নরমালি আমরা গ্রাফ এখান থেকে শুরু করব, তাইলে আমি প্রথমে ধরলাম যে 0.2 ঘনমাত্রা আমার আছে, 0.2 ঘনমাত্রা আমার আছে, ধরো আমার 0.2 ঘনমাত্রা আছে। এই 0.2 ঘনমাত্রায় আমার হচ্ছে যে ডেল এম এর মান, পরিবাহিতা আসলো হচ্ছে আমাদের 40, যে আমাদের প্রথম প্রথম হিসাবে ধরো যে আমাদের 0. লাল কালির মার্কার কাজ করতেছেন, এর কোনো কাজ হলো? এই যে ধরো আমাদের এটা হচ্ছে ধরো আমাদের ঘনমাত্রা 0.2 নিছি আমি প্রথমবার। 0.2 ঘনমাত্রা আমার নিলাম যখন, তখন আমাদের ডেল এম এর মান আসলো 40, সরি ক্যাপ এম এর মান আসলো 40। এখন এরপর যখন আমি লঘুকরণ করলাম তখন পরিবাহী থেকে বাড়লো না কমলো, আমাদের লঘুকরণ করলে ডেল সি এর মান বাড়বে না কমবে? অবশ্যই ডেল সি এর মান কমবে। লঘুকরণ করছি, ডেল সি এর মান কমবে না? ডেল সি কি রুট সি কি ঘনমাত্রা? আমি লঘুকরণ করলে ঘনমাত্রার মান কি 0.2 থেকে বাড়বে? না, লঘুকরণ করলে ঘনমাত্রার মান 0.2 থেকে আরো কমবে, তার মানে হয়ে গেল 0.15। এখন আমি এইখানে আসছি, লঘুকরণ করতেছি, তাহলে 0.2 থেকে 0.15 করছি। এখন বলো তো লঘুকরণ করলে পরিবাহিতার মান বাড়ে না কমে? অবশ্যই লঘুকরণ করলে পরিবাহিতার মান বাড়ে, আমরা তখন এই কথাই বলতেছি। তাহলে এখন ধরো এই 40 থেকে সে হচ্ছে যে 80-তে চলে গেল, 40 থেকে এই লঘুকরণের ফলে এই মানটা চলে গেল হচ্ছে আমাদের 80-তে চলে গেল, বা এই জিনিসটা আমাদের জন্য আমরা এভাবে দেখি 80 বা 60 65, আমরা 80, এই এখান থেকে ধরো এই এতটুকুতে গেল, এর মাঝে 70-এ গেল। তারপর হচ্ছে আমি আরো লঘুকরণ করলাম, তাহলে মানটা 0.1 এ গেল, ধরো 0.15 ছিল, আরো লঘু করলে 0.1, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে যে 0.1 এ গেলাম, আমি হচ্ছে 0.1 এ গেলাম। এই যে 0.1 এর জন্য আমাদের পরিবাহিতার মান আরো বাড়লো, আমাদের পরিবাহিতার মান আরো বাড়লো। তারপর তুমি আরো লঘু করো, পরিবাহিতার মান আরো হচ্ছে তোমার কি হবে, বাড়বে। তুমি আরো লঘু করো, পরিবাহিতার মান আরো বাড়বে। মানে তুমি যত লঘু করবা তত পরিবাহিতার মান বাড়বে। কার ক্ষেত্রে? তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে বা
তুমি হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলো, যার ক্ষেত্রেই বলো, তুমি যত লঘু করবা পরিবাহিতার মান তত বাড়তে থাকবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা। আমি জিনিসটাকে প্রথমে 0.2 নিলাম হচ্ছে যে আমার ঘনমাত্রা, তখন আমার পরিবাহিতা আসলো ধরো 20 বা 40, যেটাই আসছে। আমি আরো লঘুকরণ করছি, পানি মিশাইছি, তখন আমাদের পরিবাহিতা আরো বেড়ে গেছে। আরো লঘু করছি, পরিবাহিতা আরো বাড়ছে। যত লঘু করব পরিবাহিতা তত বাড়বে। দেখো তো এই যে প্লটিংটা আমরা করলাম, সেই প্লটিংটা তুমি বুঝছো কিনা, এই প্লটিংটা তুমি বুঝছো কিনা দেখো তো, এই প্লটিংটা তোমার কাছে ক্লিয়ার কিনা। দেখো এই জিনিস বোঝার জন্য যে খুব জ্ঞানী হইতে হবে সেরকম না, একদম সিম্পল ব্যাপার। দেখো তো প্লটিংটা তুমি বুঝছো কিনা, এই প্লটিংটা। তার মানে আমার লঘুকরণ করতে 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 করতে, আমি লঘুকরণ করতে 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 দেখা যাবে যে আমি লঘুকরণ করতেছি, দ্যাট মিন্স ঘনমাত্রা আমি কমাইতে কমাইতে এই একটা লেভেল চলে আসবে, যে এই যে দেখো এই জায়গার ঘনমাত্রা কত, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার ঘনমাত্রা কত, জিরো না? এই পয়েন্টের ঘনমাত্রা কত, জিরো না? তো এই যে জিরো ঘনমাত্রা যে আছে আমাদের, এই জিরো ঘনমাত্রায় যখন আসবো তখন আমাদের এই ওয়াই অ্যাক্সিস কে এটা ছেদ করবে। তার মানে আমার গ্রাফটা আসবে এরকম একটা, একদম লিনিয়ার একটা গ্রাফ আসবে, লিনিয়ার একটা গ্রাফ আসবে। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকেই বলা হয় ক্যাপ নট এম, বা এটাকেই বলা হয় অসীম লঘুতার পয়েন্ট। এটাকে কি বলা হয়? অসীম লঘুতার পয়েন্ট। তো অসীম লঘুতা বলতে আমরা কি বলছি? এই যে আমরা জিরো কনসেন্ট্রেশন বলছি না অসীম লঘুতাকে, অসীম লঘুতাকে এই যে আমরা বলছি ফার্স্টে জিরো কনসেন্ট্রেশন, কেন বলছি? এই যে দেখো লঘু করতে করতে কনসেন্ট্রেশন একটা পয়েন্টে জিরো চলে আসে, স্যাচুরেটেড হয়ে যায়, ফুল স্যাচুরেটেড হয়ে যায়, তখন আমরা যে হচ্ছে পরিবাহিতাটা পাই সেটাকেই বলি আমরা অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা। অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা। তাইলে এই যে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা, এটা আমি গ্রাফ থেকেই বের করতে পারবো। আমাদের যদি গ্রাফে মান দেওয়া থাকে, গ্রাফ থেকেই আমরা বের করতে পারবো। দেখো তো, এবং এটা কার ক্ষেত্রে? এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে। দেখো তো ঘটনাটা বুঝছো কিনা তোমরা? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমাদের ঘটনা এটা ঘটে। কি ঘটনা ঘটে? আমি যত লঘুকরণ করতে থাকবো পরিবাহিতা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা পয়েন্টে যখন আমাদের এই ঘনমাত্রাটা জিরো হয়ে যাবে, লঘুকরণ করতে করতে জিরো বা জিরোর কাছাকাছি চলে আসবে, তখন এটা এই ওয়াই অ্যাক্সিস কে ছেদ করবে, এবং সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে অসীম লঘুতায় তুল্য বা মোলার পরিবাহিতা, যেটা বলো। দেখো ঘটনা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা। দেখো বুঝছো কিনা, ঘটনা বুঝছো কিনা। দেখো যা বলছি সেটা বুঝছো কিনা। একজন যদি জিজ্ঞেস করতে ভাইয়া উল্টা কেন গ্রাফ, প্রথম থেকে কথা না শুনলে ম্যাডাম এরকমই হবে, গ্রাফ উল্টা কারণ আমরা ঘনমাত্রা কমাচ্ছি, দ্যাটস ওয়াই। আচ্ছা তাহলে এই যে স্লপটা হলো, এই স্লপটা কি পজিটিভ স্লপ নাকি নেগেটিভ স্লপ বলো তো? এই যে ঢাল তৈরি হয়েছে, তোমরা তো ম্যাথ পড়ে ফাটায় দাও, তোমরা তো খালি ম্যাথ পড়ো তাই না, বেশি বায়োলজি কেউ পড়ো না, কেউ বায়োলজি পড়তে চাও না, ম্যাথ পড়ো। এই যে ম্যাথের এক একজন যে বস সবাই, এই যে স্লপ, যে এই যে স্লপটা হলো, ঢালটা হলো, এটা কি পজিটিভ ঢাল হয়েছে না নেগেটিভ ঢাল হয়েছে? আচ্ছা, এটা তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘটনাটা ঘটে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি ঘটে আমাদের খেয়াল করো। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এই যে নেগেটিভ স্লপ, তাই না, নেগেটিভ স্লপ, এটা কিন্তু নেগেটিভ স্লপ। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘটনা কি ঘটে খেয়াল করো, যে তুমি ঘনমাত্রা রাখছো একটা, সেখানে তুমি একটা পরিবাহিতা পাইছো, ঘনমাত্রা তুমি কমাচ্ছ, পরিবাহিতা কমতেছে, ঘনমাত্রা তুমি কমাচ্ছ, পরিবাহিতা বাড়তেছে, ঘনমাত্রা তুমি কমাচ্ছ, পরিবাহিতা বাড়তেছে, ঘনমাত্রা তুমি কমাচ্ছ, পরিবাহিতা বাড়তেছে, ঠিক আছে, ঘনমাত্রা কমাচ্ছ, পরিবাহিতা বাড়তেছে, ঘনমাত্রা কমাচ্ছ, পরিবাহিতা বাড়তেছে। সো ঘনমাত্রা কমানোর সাথে সাথে পরিবাহিতাটা একটু ধীরে ধীরে বাড়ে, ঠিক আছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো ঘনমাত্রা বাড়াচ্ছ, লঘুকরণ করছো, আলফার মান বা ডিও ডি ডিগ্রি অফ ডিসোসিয়েশনের মান বাড়ছে, সো পরিবাহিতা আস্তে 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 বাড়তেছে। বাট একটা জায়গায় গিয়ে যখন তুমি একে অসীম লঘুকরণ করবা, অসীম লঘুকরণ করবা, তখন ঘটনা যেটা ঘটবে, একে লঘু করতে করতে দেখা যাবে যে এর আয়তনটা এত বেড়ে যাবে, আয়নগুলোর পরিমাণ এত বেড়ে যাবে, গতিবেগ এত বেড়ে যাবে, যে তোমার পরিবাহিতাটা হঠাৎ করে, যে এই গ্রাফটা এভাবে উঠতে 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 হঠাৎ করে গ্রাফটা এরকম সোজা উঠে যাবে, গ্রাফটা কি হবে, এরকম সোজা উঠে যাবে। কেন সোজা উঠে যাবে? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্যে পরিবাহিতা বাড়ার দুইটা ফ্যাক্টর আছে।
একটা হচ্ছে আয়নগুলোর পরিমাণ, যে আমাদের হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ে বা আলফার মান বাড়ে, যত ঘনমাত্রা আমি হচ্ছে যে কমাবো তত আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন চার্জের পরিমাণ বাড়বে, আমাদের আয়নগুলোর পরিমাণ বাড়বে, এবং সাথে কি হবে, লঘুকরণ করতেছি, জায়গা বাড়তেছে আমাদের, তার মানে আয়নগুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, গতিবেগ বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই একটা পয়েন্টে ধাম করে সোজা উঠে যাবে, মানে খুব পরিবাহিতা বেড়ে যাবে, খুব পরিবাহিতা কি হবে, বেড়ে যাবে। এবং এই যে কার্ভটা আসলো, এই যে উপরের দিকে গেল, এইটা খেয়াল করো, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে আছে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের কিসে আছে, সমান্তরালে আছে। সো এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে আছে, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কিন্তু তুমি গ্রাফ থেকে এই ডেল এম বা ক্যাপ নট এম বা ক্যাপ নট ই কিউ এর মান কিন্তু তুমি বের করতে পারবে না, কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্যটা একদম ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে বাড়তে থাকে, ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে বাড়তে থাকবে, এবং এটা কোনোদিন ওয়াই অ্যাক্সিসের সাথে কি করবে না, মিট করবে না। দুইটা রশ্মিকে প্যারালাল বা সমান্তরাল বলার শর্ত কি, যেটা জীবনও মিলবে না, জিন্দেগিতে মিলবে না, তখন আমরা কি বলবো, প্যারালাল বলবো। সো এইটা এমনি বেড়ে যায়, কেন বাড়ে, দুইটা কারণ। কারণ হচ্ছে আমি এখানে অসীম লঘুতায় যখন একে নিয়ে যাব, তখন এখানে আয়নের পরিমাণ অনেক বেড়ে যাবে, যত লঘু করবে আয়ন তত বাড়তে থাকবে, প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কি ঘটে গেল, দ্বিতীয় ঘটনা ঘটেছে যে এখানে আমাদের আয়নগুলার আয়তন বেড়ে গেছে, লঘু করলে আয়তন বেড়ে গেছে, সো ফোর্স অফ কন্ট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের হচ্ছে কমে গেছে, আয়নগুলোর গতিবেগ বেড়ে গেছে। এই দুইটা ফ্যাক্টর কাজ করে এখানে, কিন্তু একটা ফ্যাক্টর তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, আর মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ফ্যাক্টর কয়টা, দুইটা ফ্যাক্টর। এই দুইটা ফ্যাক্টরের কারণে এইভাবে আমাদের পরিবাহিতা বেড়েছে, যেটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে চলে এবং কখনো ওয়াই অ্যাক্সিসের সাথে মিলে না। দ্যাট মিন্স গ্রাফের মাধ্যমে কখনো তুমি মৃদু তড়িৎ বিশ্লেষের ক্যাপনট এম বের করতে পারবা না, গ্রাফের মাধ্যমে কখনো মৃদু তড়িৎ বিশ্লেষের ক্যাপনট এম বের করা যাবে না। আমি যদি তোমাদের এমসিকিউতে দিই যে গ্রাফের মাধ্যমে কি বা হচ্ছে যে আমাদের এই ডেল সি বাই ক্যাপ এম এর গ্রাফের মাধ্যমে কি মৃদু তড়িৎ বিশ্লেষের আমাদের হচ্ছে যে ক্যাপ নট এম এর মান বের করা যাবে, উত্তর হচ্ছে না, কখনোই যাবে না। কারণ কি, এটা একদম ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে যায়। ক্লিয়ার কিনা, এতটুকু কথা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, এখন তাহলে একটা কথা আসে না ভাইয়া, যে আমরা তো মৃদু তড়িৎ বিশ্লেষ্যটা গ্রাফের মাধ্যমে বের করলাম না, দেখা যাচ্ছে হায়ার স্টাডিজে সবকিছু কিন্তু গ্রাফের মাধ্যমে বের করার চেষ্টা করা হয়। তো ভাই আমরা তো হচ্ছে এটা গ্রাফের মাধ্যমে বের করতে পারলাম না মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিভাবে বের করব? মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমাকে যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমাদের যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আমাদের এই ক্যাপ নটের মান আমরা বের করি একটা সূত্র দিয়ে, সেই সূত্রটার নাম হচ্ছে বিজ্ঞানী কোলার্সের সূত্র, বিজ্ঞানী কোলার্সের সূত্র, কোলার্সের সূত্র। তো আমি দেখলাম তোমাদের কোনো বই কোলার্সের সূত্রটা নাই, সো দ্যাটস ওয়াই আমি আর কোলার্সের সূত্রটা তোমাদের পড়াইলাম না, যদিও কোলার্সের সূত্রটা অনেক সহজ, তোমাদের বইয়ে নাই, শুধু শুধু তোমাদের হচ্ছে যে কাজ ওয়ার্কলোড বাড়ায় কোনো লাভ নেই। সেই কোলার্সের সূত্রটা আমাদের পরীক্ষায় যদি আমি এমসিকিউ তে দেই যে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে যে আমি ক্যাপনট এম এর মান কিসের মাধ্যমে বের করব, গ্রাফের মাধ্যমে কিন্তু বের করা যাবে না, কার সূত্রের মাধ্যমে বের করতে হবে, বিজ্ঞানী কোলার্সের সূত্রের মাধ্যমে বের করতে হবে। বিজ্ঞানী কোলার্স যে আছে, কোলার্সের সূত্রের মাধ্যমে হচ্ছে যে আমরা এটাকে বের করব, কোলার্সের সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে বের করব। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের সমাধান হয়েছে, এবং যে গ্রাফ আছে, গ্রাফ দেখে আশা করি আজ থেকে আমার কোনো স্টুডেন্ট আর ভয় পাবে না। সো গ্রাফের মাধ্যমে আমরা জিনিসটাকে বের করতে পারবো। সো তোমাদের এরকম দুইটা গ্রাফ দিয়ে আমি কিন্তু সিকিউ দিতে পারি, সিকিউ এক্সামে তোমাদের সিকিউ এক্সামে দিয়ে দিব যে এখানে একটা গ্রাফ, এ একটা গ্রাফ, এটাকে বলবো এ, এটাকে বলবো বি। তারপর তোমাকে আমি জিজ্ঞাসা করব যে এ এর সাথে এ কে আরো লঘুকরণ করলে কি কি প্রভাব আসবে, কোনটার কি পরিবর্তন আসবে বলো, বা ম্যাথমেটিক্স আসতে পারে এভাবে, ঠিক আছে? সো উদ্দীপক আকারেও কিন্তু এই গ্রাফটা ব্যবহার করার সমূহ সম্ভাবনা আছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো যে আমরা এবার আসো আমরা, না সূত্রটা অনেক বড়, এটা টাইম লাগবে, এটা পরে তার আধা ঘন্টা লাগবে, দরকার নেই। যা লাগবে না একবারেই, যা লাগবে না সেটা তো পড়া লাভ নেই না, একবারেই যেটা লাগবে না সেটা পড়ে তো আর লাভ নেই কোনো।
যে জিনিস তোমার একবারেই লাগবে না সেটা তুমি পড়ে কি করবে। আচ্ছা, এখন আসো যে আমরা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পড়ি, সেটা হচ্ছে যে ধরো আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আমাদের আবারও আমরা লিখি যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্যের কথা আমরা কয়েকবার লিখে ফেলছি, তাই না? তড়িৎ বিশ্লেষ্য, এই যে তড়িৎ বিশ্লেষ্য আছে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আমরা দুই টাইপের তড়িৎ বিশ্লেষ্য পাইলাম, একটাকে আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর এটাকে বলতেছি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন ধরো এই তীব্র তড়িৎ বিশ্লেষ্যটাকে তুমি লঘুকরণ করলা, লঘুকরণ করলে জিনিসটা ঘনমাত্রা কমে না বাড়ে বলো তো? লঘুকরণ করছো, যে কোনো কিছুর মধ্যে তুমি পানি মিশাইছো, স্বাভাবিক ঘনমাত্রা কি হবে? তার হ্রাস পাবে। লঘুকরণ করলে তার ঘনমাত্রা হ্রাস পাবে, লঘুকরণ করলে ঘনমাত্রা কি হয়? হ্রাস পায়। আরেকটা ঘটনা ঘটাইতে পারি না আমি? ধরো একটা 1 মিলিলিটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে 1 চামচ, আমি চাইলে আরেক চামচ সোডিয়াম ক্লোরাইড মিশাই দিতে পারি না? পারি তো। তার মানে আমি যদি হচ্ছে যে এক্সট্রা দ্রব্য যোগ করি আরো, বা তড়িৎ বিশ্লেষ্য যদি আমি যোগ করি, যে ধরো আমি লঘুকরণ না করে আমি এখানে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে দিলাম, আরো তড়িৎ বিশ্লেষ্য যোগ করলাম, তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে ঘটনাটা কি ঘটবে বলতো? এর ঘনমাত্রা বাড়বে না কমবে? তড়িৎ বিশ্লেষ্য যোগ করে দিলাম আমি, তাহলে এর ঘনমাত্রা কি হবে? বাড়বে না কমবে? তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে এর ঘনমাত্রা বাড়বে না কমবে? তড়িৎ বিশ্লেষ্য যোগ করে দিলাম, ঘনমাত্রা বাড়বে না কমবে? তড়িৎ বিশ্লেষ্য যোগ করে দিলে কিন্তু ঘনমাত্রা আমাদের বাড়বে, ঘনমাত্রা বাড়বে। সেম সিম্পল ঘটনা। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সেম, আমরা লঘুকরণ করতে পারি, বা এর ক্ষেত্রে আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে পারি। যে আমাদের হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড যোগ করে দিলাম আমি, তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে পারি আমি। তাহলে কোথায় কি ঘটনা ঘটবে? এখানে হচ্ছে যে আমাদের ঘনমাত্রা হ্রাস হবে, এখানেও আমাদের ঘনমাত্রা বাড়বে। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে সেই প্রথম ক্লাস থেকে বা আজকে ক্লাস আওয়ারের শুরু থেকে আমরা একটা জিনিস নিয়ে চিল্লাচ্ছি, এটা হচ্ছে লঘুকরণ যদি আমি করি, লঘুকরণ করলে পরিবাহিতা বাড়ে, লঘুকরণ করলে আমাদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা আমরা একদম প্রথম থেকেই বলে আসছি, লঘুকরণে পরিবাহিতা বৃদ্ধি পায়, ইন রেসপেক্ট সেটা মৃদু আর তীব্র, আমাদের কি হয়? পরিবাহিতা বাড়ে, পরিবাহিতা বৃদ্ধি পায়। আচ্ছা, এখন এই যে আমাদের হচ্ছে আমরা ঘনমাত্রা বাড়াইলাম, ঘনমাত্রা বাড়াইলাম, আচ্ছা তড়িৎ বিশ্লেষ্য যোগ করে ঘনমাত্রা বাড়াইছি। এখন একটা কথা আমারে তোমরা বলো, যে ধরো আমাদের 10 মিলিলিটার পানি আছে, 10 মিলিলিটার পানির ভিতর আমি হচ্ছে 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশাইছি, 2 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশাইলে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক সলিউশন হয়ে গেল, একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হয়ে গেল, আমাদের ইলেকট্রোলাইটিক একটা সলিউশন হয়ে গেল। এখন এখানে যদি আমি আরো 3 চামচ চিনি মিশাই, আরো 3 চামচ সরি লবণ মিশাই, লবণ মিশাই 5 চামচ লবণ জায়গায় দিয়ে দিলাম, যে এই যে আমাদের যেখানে আছে, এখানে ধরো আমাদের 10 মিলিলিটার আছে, 10 মিলিলিটার, এইখানে আমি যদি আরো হচ্ছে ধরো 3 চামচ সোডিয়াম ক্লোরাইড মিশাই, এখানে ধরো আমাদের 2 চামচ সোডিয়াম ক্লোরাইড আছে, বা 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, যাও 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তুমি আরো 3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশাইলা, তাইলে এই জায়গার আয়তন কি বাড়ে? এই জায়গার আয়তনটা কি বাড়বে? 10 মিলিলিটার থেকে আয়তন কি বেড়ে যাবে? আয়তন কি বাড়বে? তোমরা আমাকে বলো তো, আয়তন কি বাড়বে কি কমবে? ধরো আয়তনটা কি হবে? আয়তনটা কি বেড়ে যাবে না কমে যাবে? আয়তনটা বাড়বেও না কমবেও না, আয়তন যা আছে তাই হবে। বাট এই জায়গায় আয়নের সংখ্যা অনেক বেড়ে যাবে না? আয়তন বাড়লো না, বাট আয়নের সংখ্যা অনেক বেড়ে গেছে। আয়তন বাড়ে নাই, বাট আয়নের সংখ্যা অনেক বেড়ে গেছে। আয়তন বাড়ে নাই, বাট আয়নের সংখ্যা অনেক বেড়ে গেছে। আয়তন বাড়ে নাই, বাট আয়নের সংখ্যা অনেক কি হয়ে গেছে? বেড়ে গেছে। তার মানে কি হবে? এই অল্প জায়গায় অনেকগুলো আয়ন হয়ে গেল, এই অল্প জায়গায় কি হয়ে গেল? আমাদের অনেকগুলো আয়ন হয়ে গেছে। এই অল্প একটু জায়গায় আমাদের আয়নের পরিমাণ কি হয়ে গেছে?
অল্প একটু জায়গায় আয়নের পরিমাণ আমাদের অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আয়নের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তাইলে ফোর্স অফ অ্যাট্রাকশন, ধরো অল্প জায়গা আয়ন অনেক বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশন তখন কি হবে, বেশি হবে না কম হবে? একদম নর্মাল চিন্তা করো, একদম নর্মাল চিন্তা করো যে আমাদের ঘনমাত্রা বাড়ছে, ঘনমাত্রা ইনক্রিজ বাট আমাদের আয়তন সেম, ঘনমাত্রা বাড়ছে বাট আমাদের আয়তন সেম, তখন আমাদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে অণুগুলোর মধ্যে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে? ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তখন আমাদের তড়িৎ পরিবাহিতা বাড়ে না কমে? তাহলে আমাদের কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স এই যে আমাদের পরিবাহিতা আছে এটা বাড়বে না কমবে বলো তো? এই যে পরিবাহিতা বাড়বে না কমবে? কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি যা বলো, বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে, সো বাড়বে না কমবে? ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে, তাইলে আমাদের কি হবে? তাহলে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু আমাদের কমে যায়, তার মানে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়, তার মানে আমাদের পরিবাহিতা হ্রাস পায়। আমাদের পরিবাহিতা কি হয়? পরিবাহিতা হচ্ছে হ্রাস পায়, পরিবাহিতা হ্রাস পায়, পরিবাহিতা আমাদের হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? দেখো একদম ক্লিয়ার করে যেতে হবে, এক পরিবাহিতার উপর 3টা ক্লাস নিয়েছি, 3 ঘন্টা হয়ে যাবে আজকের ক্লাসে, এই পরিবাহিতা 10 মিনিটও পড়ায় না অনেক জায়গায়, ঠিক আছে? সো ক্লিয়ার কিনা বলো, দেখো ঘটনা ক্লিয়ার কিনা? হুম, ঘটনা ক্লিয়ার? ঘটনা ক্লিয়ার, আমরা ঘটনা ক্লিয়ার হয়ে গেছে, আমরা ঘটনা কি হয়ে গেছে, ঘটনা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই তো? আমরা ঘটনা ক্লিয়ার হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে আমাদের নেক্সট জায়গায় দেখো এই 4টা প্রশ্ন আছে না, তোমার পরীক্ষায় আসতে পারে, এই 4টা প্রশ্ন থেকে তোমার পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্ন তোমার কাছে চাইতেই পারে। ঘোষ স্যারের বই দেখবা এই 4টা জিনিসই ব্যাখ্যামূলক জায়গায় অ্যাড করা আছে। হাজাইনাক স্যারের বই 2টা প্রশ্ন আছে। আমরা লাস্ট ক্লাসে একটা প্রশ্ন পড়ছি হাজাইনাক স্যারের বই, যে তীব্র তড়িৎ বিশ্লেষে লঘুকরণে পরিবাহিতা বাড়ে, আপেক্ষিক পরিবাহিতার কি হয়, তুল্য মোলার পরিবাহিতার কি হয়। তোমাদের প্রথম ক্লাসে যে তুল্য মোলার পরিবাহিতা বুঝাই দিছি না, ওইগুলো তোমাদের মাথায় যাদের সেট হইছে তারা তুল্য মোলার পরিবাহিতা সামনেও পারবা, কোনো সমস্যা হবে না। সো যে আমরা কি করছি, সোডিয়াম ক্লোরাইড আমরা লাস্ট ক্লাসে করছি না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য লঘুকরণে কোন পরিবাহিতার কি চেঞ্জ হয় আমরা কিন্তু পড়ছি। বলো তো আমাকে, আবার একটু বলো তো, তোমাদের থেকে একটু পড়া নেই তো। এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, ধরো সোডিয়াম ক্লোরাইড লঘুকরণ করছি, সোডিয়াম ক্লোরাইড লঘুকরণ করলে আমাদের এই যে পরিবাহিতা, নরমাল পরিবাহিতা, পরিবাহিতা, পরিবাহিতা কি হয়, তারপর হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা কি হয়, আপেক্ষিক পরিবাহিতা কি হয়, মোলার পরিবাহিতা কি হয়, আর তুল্য পরিবাহিতা কি হয় বলো তো? তুল্য পরিবাহিতা কি হয়? অনেক কষ্ট করে পড়াইছো, তোমাদের হচ্ছে যে এগুলার আউটকাম ভালো হওয়া লাগবে, বলো তো? কোনটা বাড়ে? পরিবাহিতা বাড়ে, পরিবাহিতা তো বাড়বে, লঘুকরণ করছি পরিবাহিতা বাড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে 3টা আছে, এই 3টার মধ্যে এটাকে আমরা বলি কাপ্পা দিয়ে প্রকাশ করি, এটাকে হচ্ছে আমরা ক্যাপ এম দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ক্যাপ ইকিউ দিয়ে প্রকাশ করি। কোনটার কি হয় বলো তো? পরিবাহিতা বাড়ে, আপেক্ষিক পরিবাহিতা কমে, আর বাকি দুটো বাড়ে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তর দিয়েছো। তাহলে আমাদের এই বাকি হচ্ছে যে এইটা বাড়ে, এই জাস্ট আপেক্ষিক পরিবাহিতাটা কমে, আর বাকিগুলো বাড়ে। এবং এইটা কিন্তু হচ্ছে এই মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও সেম, এটা মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও ঘটনা আমাদের সেম, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও ঘটনা আমাদের কিন্তু সেম, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও ঘটনা কিন্তু এটা সেম। যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যদি আমি তোমাকে বলি, এই সোডিয়াম ক্লোরাইডের জায়গায় যদি আমি তোমাকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড দেই বা অ্যাসিটিক অ্যাসিড দেই, তাইলেও কিন্তু ঘটনা সেম ঘটবে, যে আমাদের লঘুকরণের পরিবাহিতা বাড়বে, আপেক্ষিক পরিবাহিতা কমবে, মোলার এবং তুল্য পরিবাহিতা বাড়বে।
ঘটনা কিন্তু আমাদের সেম থাকবে, ঠিক আছে, যে আমরা লঘুকরণে দুইটার ক্ষেত্রে ঘটনা সেম হবে, কিন্তু ঘনমাত্রা বাড়াইলে ঘটনাটা তখন একটু চেঞ্জ হয়। আচ্ছা, এখন আসো যে আমরা যে জায়গাটায় আসছিলাম বা যেখানে আমরা ছিলাম, যে CH3COOH এর ঘনমাত্রা বাড়াইছি, এর ঘনমাত্রা বৃদ্ধি, এর ঘনমাত্রা বৃদ্ধি। আচ্ছা, এবার আমাকে বলো তো এর ঘনমাত্রা বৃদ্ধি করলে আলফার মান কি হবে? আলফার মান ধরো আমি ঘনমাত্রা বাড়াইছি, আলফার মান তখন বাড়বে না কমবে? ধরো হচ্ছে যে ঘনমাত্রা বাড়াইলে, একটু আগে তো আমরা পড়ে আসলাম লঘুকরণে আলফার মান কি হয়, বা আমরা তোমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে হচ্ছে শত্রু হয়ে গেছে, সূত্র দিয়ে আমরা তোমাদের ডিওডি বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফার মান শিখাইছি। এখন তোমরা আমাকে বলো যে এই যে আমাদের ঘনমাত্রা যদি আমি বাড়াই তখন আলফার মান কি হবে? ঘনমাত্রা বাড়াইছি তখন আলফার মানটা, ঘটনায় কি ঘটবে? তখন আলফার মান কি ঘটবে? এই আলফার মান বাড়বে বলতেছো যে বুঝে শুনে বলতেছো? আলফার সাথে ঘনমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আলফার সাথে ঘনমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আলফার সাথে ঘনমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আলফা যদি আমাদের ঘনমাত্রা যদি বাড়ে আলফা অবশ্যই কমবে, সো আলফার মান তাহলে কমবে। বাট দেখা যায় যে এমনিই তো কম, আর কত কমবে? এমনিই তো কম, আর কত কমবে? সো খুব বেশি আসলে কমে না। একই সাথে তুমি ধরো এখানে হচ্ছে যে তোমার 2 গ্রাম ইথানোয়িক অ্যাসিড আছে, এখন এই 2 গ্রাম ইথানোয়িক অ্যাসিড থেকে হয়তো তোমার 4টা আয়ন বের হয়েছে। 2 গ্রাম ইথানোয়িক অ্যাসিড এখান থেকে তোমার নর্মালি তোমার হচ্ছে 10টা আয়ন হয়। 2 গ্রাম ইথানোয়িক অ্যাসিড এখান থেকে তোমার 10টা আয়ন হয়। এখন 10টা আয়নের জায়গায় তুমি হচ্ছে ধরো 6টা আয়ন পাইলা, যে তোমার একটু হচ্ছে যে কমে গেছে, যে এখান থেকে আলফার মান কিছুটা কমে গেছে। এখন তুমি তো এক্সট্রা আরো এখানে 3 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দিলা, এই 3 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড যে দিলা এখান থেকেও কিছু বিয়োজিত হবে, এখান থেকেও কিছু বিয়োজিত হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। এই যে ধরো আমি এখানে ধরলাম যে হচ্ছে যে আমাদের 2টা থেকে 6টা হয়, তাহলে 3টা থেকে কয়টা হবে? 3টা থেকে ধরলাম আমার এখান থেকে 9টা আয়ন পাচ্ছি আমি, 9টা আয়ন পাচ্ছি বা 9টা চার্জ পাচ্ছি। তাইলে বলো তো, তাইলে হচ্ছে যে আমাদের আলফার মান কমবে, বাট চার্জের মান, চার্জ, চার্জ কি বাড়লো না কমলো? দেখো তো, চার্জ, চার্জ বাড়লো না কমলো? চার্জ কিন্তু বাড়লো, চার্জ কিন্তু আমাদের কিছুটা বাড়লো, বা চার্জ কিন্তু আমাদের কিছুটা বাড়ছে। বাট ওই এক্সটেন্টে কি বাড়ছে যেটা হচ্ছে যে আমাদের এই তীব্র তড়িৎ বিশ্লেষের মধ্যে ঘনমাত্রা বাড়াইলে যে এক্সটেন্টে চার্জ আমাদের বাড়ে, সেই এক্সটেন্টে কি হচ্ছে যে আমাদের এই মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে চার্জটা কি বাড়ে? যে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষে যখন আমি ঘনমাত্রা বাড়াইছি তখন চার্জ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। দেখা যায় আমি ঘনমাত্রা বাড়াইছি, চার্জের অনেক বেড়ে গেছে, আয়নগুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে যে আমাদের হচ্ছে আয়নগুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের বেড়ে গেছে। সো হচ্ছে চার্জ আমাদের অনেক বেড়ে গেছে, আর চার্জ আমাদের অনেক বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, তো আমাদের পরিবাহিতা কমে গেছে। বাট মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি আমাদের হচ্ছে আয়ন অনেক বাড়লো, যে কয়টা হয়েছিল, আগে ছিল 10টা এখন হচ্ছে 15টা, মানে কি খুব বেশি বাড়েনি, খুব বেশি বাড়েনি। এইখানে আয়তন যতটুকু, সে আয়তনের তুলনায় আয়ন সংখ্যা এমনিই কম, আয়তন যতটুকু সে আয়তনের তুলনায় আয়ন সংখ্যা এমনিই কম। তোমার এই জায়গায় যদি তুমি হচ্ছে যে এটাকে ধরো তুমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি ধরতা, এটাকে যদি তুমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ধরতে, এখানে আয়ন হইতো 100টা, যেহেতু আমি ধরলাম ধরো 10%, 10% এটা ধরো আমি 1 গ্রামই ধরছি, 10% আমি 10টা লিখছি, 10টা আয়ন লিখছি। এটা যদি তীব্র হইতো তাহলে এখানে আয়ন হইতো কয়টা? 100টা আয়ন হইতো। তার মানে 90% বেশি আয়ন হইতো, 90টা আয়ন বেশি থাকতো। তার মানে 10 মিলিলিটারের তীব্রর ক্ষেত্রে আয়ন থাকতো এখানে 100টা, আরো তুমি 3 গ্রাম মিলাইলে আয়ন হয়ে গেল 400টা। এতগুলো আয়ন মিলা অল্প জায়গায় ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, তো নড়াচড়া করতে পারতেছে না। বাট এখানে আয়ন আসেই যতটুকু লাগবে তার থেকে অনেক কম, যে আয়তন বেশি এখানে আয়ন আছে কম। এখন হচ্ছে যে আমি এখানে আরো ঘনমাত্রা বাড়াইলে আয়নের পরিমাণ এখান থেকে কিছুটা কমলো, এখান থেকে কিছুটা এসে আয়নের পরিমাণ কিছুটা বাড়লো। খুব বেশি কি বাড়লো? খুব বেশি বাড়ে নাই। এই জায়গায় মাত্র 15টা আয়ন আছে, যে জায়গায় 100টা আয়ন থাকতে পারতো, আছে 15টা, তাহলে আয়ন তো একটু বাড়ছে, আয়ন একটু বাড়ছে। ফোর্স অফ অ্যাট্রাকশন কি এই জায়গায় খুব বেশি হচ্ছে যে ওলট পালট হয়ে যাবে, বা খুব বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে? বাড়বে না। আছে অল্প কিছু জিনিস ফোর্স অফ অ্যাট্রাকশন করতে পারবে এত কিছু। সো এখন আমাকে বলো তো, এতগুলা কথাবার্তা যে বললাম, তাহলে এখন বলো তো ঘনমাত্রা বাড়াইলে
এই তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষে ঘনমাত্রা বাড়াইলে পরিবাহিতা কি হবে, বাড়বে না কমবে? যেহেতু আয়ন বাড়ছে, আমার কিছুটা চার্জ বেড়ে গেল, আমাদের চার্জ যেহেতু কিছুটা বেড়ে গেছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে যে নো চেঞ্জ, ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে কোনো চেঞ্জ হয় না, যে অল্প কয়টা আয়ন বাড়ছে, কি চেঞ্জ হবে এটার মধ্যে? তাইলে আমাদের এই চার্জ বাড়ার কারণে আমাদের কন্ডাক্টেন্সটা কি হবে বলতো? কন্ডাক্টেন্স যে আছে সেই কন্ডাক্টেন্স কি হবে, বাড়বে না কমবে? যে কন্ডাক্টেন্স আছে সেটা কি হবে, বাড়বে না কমবে? কন্ডাক্টেন্স যে আছে সেটা কি হবে, বাড়বে না কমবে? চিন্তা ভাবনা কইরা বলো, চিন্তা ভাবনা কইরা বলো, চিন্তা ভাবনা ছাড়া বলবা না, চিন্তা ভাবনা ছাড়া কথা বলবা না, ঠিক আছে? তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা অনেক সময় এমন ভাবে কথাবার্তা বলো যে তোমাদেরকে মনে হয় যে ক্লাস 3-4 এর বাচ্চা। চিন্তা ভাবনা করে বলো, যে অ্যাকর্ডেন্সে কথা বলছি সেই অ্যাকর্ডেন্সে উত্তর দাও, যেইভাবে কথা বলছি সেইভাবে উত্তর দাও। যে আমরা কি বলছি যে আমাদের এইখানে চার্জ বাড়তেছে, বাট এই আয়তনে মাত্র 15টা আয়ন আছে, দ্যাট মিন্স ফোর্স অফ অ্যাট্রাকশনে খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের কন্ডাক্টেন্স কি হবে, চার্জ যেহেতু বাড়ছে, আয়নের সংখ্যা যেহেতু বাড়ছে, পরিবাহিতা তাহলে কি হবে, অটোমেটিক বাড়বে। পরিবাহিতা তাহলে কি হবে, বৃদ্ধি পাবে। এই জায়গায় পরিবাহিতা বৃদ্ধি পাবে। এই জায়গায় কিন্তু একটু ব্যাখ্যা আছে, আমি কিন্তু মুখে মুখে অনেকগুলা ব্যাখ্যা দিছি। আবারও বলতেছি যে আমাদের, আমরা যদি মৃদু তড়িৎ বিশ্লেষে ঘনমাত্রা বাড়াই, তো অসওয়াল্ডের ল অনুযায়ী জানি আমরা ঘনমাত্রা এবং ডিগ্রি অফ ডিসোসিয়েশন একে অপরের ব্যস্তানুপাতিক। সো ঘনমাত্রা আমি বাড়াইলে এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে যায়। তাহলে মানে হচ্ছে ধরো এখান থেকে আমাদের 10 মিলিলিটারে 2 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড আছে, 10টা আয়ন বের হওয়ার কথা ছিল, এখন 6টা আয়ন বের হইলো। এখন এর ঘনমাত্রা বাড়াইছো, দ্যাট মিন্স তুমি এই জায়গায় আরো অ্যাসিটিক অ্যাসিড যোগ করছো, তুমি 3 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড যোগ করে এখানে 9টা আয়ন বানাইলা, 3 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দিলা। তো ধরো 10টা মানে 2 গ্রাম থেকে 6টা আয়ন আসছে, তো আমি ওই হিসাব করে 3 গ্রাম থেকে 9টা আয়ন লিখলাম, আয়ন হয়ে গেল এখানে 15টা আয়ন। সো 10 মিলিলিটারে 15টা আয়ন খুব বেশি ডিল না, কারণ যদি আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিতাম তাহলে আয়ন হইতো 100টা। তার মানে হচ্ছে যে 15টা আয়ন আছে, চার্জ বাড়ছে, দ্যাট মিন্স চার্জ আগে 10টা ছিল, এখন 15টা হয়েছে। বাট এই এতগুলার জায়গার মধ্যে জাস্ট 15টা আয়ন খুব বেশি এফেক্টিভ না, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি অল্টার্ড হবে না। সো দ্যাটস ওয়াই চার্জ যেহেতু বাড়ছে, চার্জের অ্যাকর্ডিংলি আমাদের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা বাড়বে। দেখো এই 4টা ঘটনা বুঝছো কিনা, একদম কোর, এই 4টা পয়েন্ট হচ্ছে এই পরিবাহিতার কোর, মজ্জা, একদম মজ্জা, পরিবাহিতার একদম মেইন কথা এই 4টা জিনিস। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ক্লাসে কতজন থাকতেছে এটা নিয়ে আমি চিন্তিত না, ক্লাসে থাকুক বেশি কম, দেখলে ভাল লাগে বেশি থাকলে। ক্লাস নিচ্ছি কষ্ট করে, ধরো ক্লাস যেহেতু আমরা কষ্ট করে টিচাররা নেই, তো দেখলে ভাল লাগবে না? ধরো তুমি পরীক্ষা দিছো একটা কষ্ট করে, অনেক ভালো মতো পড়ে এক্সাম দিছো, মার্কস ভালো পেলে তোমাদের কাছে ভালো লাগবে না? আমাদের কাছে ঘটনা সেম। বাট হচ্ছে যে কজন আছে সে কজন যেন ভালো মতো পড়ে, সে কজন যেন ভালো মতো পারে, কারণ আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে সবাই চান্স পাবে না। সো এই জন্য ক্লাসে সবাই থাকবে এটাও আশা করি না আমি। দেখো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা ঘটনা? ঘটনা ক্লিয়ার যদি হয় তাহলে তোমাদের জন্য হাততালি, যে তোমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝছো, যেটা হয়তো আরো 5জন মানুষ বোঝে না, সেটা তুমি বুঝছো। এখন তো আমাদের এই ঘটনা গেল, ঠিক আছে, আমরা আহ এতটুকু বুঝলাম। এখন তোমাদের হাজাইনাক স্যারের বইয়ে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আমি তোমাদের একটু পড়াই দিতে চাই। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমাদের এই যে এক্সাম হবে না, এইচএসসি 21 তো হবে, এটা মাস্ট কনফার্ম, তোমাদের এইচএসসি 21 আল্লাহর রহমতে হবে। কারণ হচ্ছে যে হবে, এইচএসসি 21 হবে, পরপর এতগুলা ব্যাচ কত পাস দিলে হবে কি পরের ব্যাচ কত পাস যাবে। যাই হোক, এখন করোনা পরিস্থিতি উপর তো আসলে কিছু বলা যায় না, করোনা পরিস্থিতি যদি খুব খারাপ হয় তখন হয়তো কোনো ডিসিশন আসতে পারে। বাট মন্ত্রণালয় যেহেতু জানাই দিচ্ছে ডিসেম্বর, তার মানে কি ডিসেম্বরের আগের 4 মাস আগে, ধরো নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, তার মানে হচ্ছে ধরো আগস্ট মাসে কলেজ খুললেও কোনো প্যারা নেই ডিসেম্বরে পরীক্ষা নিতে, যে তোমাদের সিলেবাস দিছে। আচ্ছা আসো, তো মেতেই খুলতে হবে এরকম কোনো কথা নেই, জুলাই আগস্টে খুলতে পারে। আচ্ছা, এখন কথা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কোনো না কোনো বোর্ডে এই পরিবাহিতা থেকে একটা প্রশ্ন আসবে। তো যে প্রশ্নটা আমি তোমাদের পড়াইতে চাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাটা, এই ঘটনাটা তো পরিবাহিতা বৃদ্ধি পেল, আপেক্ষিক পরিবাহিতার কি হবে, তুল্য পরিবাহিতার কি হবে, মোলার পরিবাহিতার কি হবে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। খেয়াল করো যে আমাদের এই প্রশ্নটা নিয়ে আমরা এখন পড়ব, যে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়ালে কি কি পরিবর্তিত হবে, অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়ালে কি কি পরিবর্তিত, কি কি ঘটনা ঘটবে। যে অ্যাসিটিক অ্যাসিড যে আছে আমাদের, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়ালে ঘনমাত্রা ঘনমাত্রা বাড়ালে কি পরিবর্তন হবে? আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা ক্লাস নিলাম, একটু 1 মিনিট একটু প্রমোশন চালাইতেই পারি, মনে হয় না পাপ হবে। এইচএসসি 21 ব্যাচের যারা আছো তোমাদের তো এখন অনেক সময় বাকি আছে, অনেক সময় বাকি তোমাদের এখনো। সো তোমাদের এইচএসসি কবে হবে এটার কোনো নিশ্চয়তা নেই, বাট অ্যাডমিশন টেস্ট গুলো দেখা যায় মোরলেস এই বছর যে টাইমে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন টেস্ট সেই টাইমেই হবে, কারণ পরপর 2টা ফার্স্ট ইয়ারের মধ্যে কন্টিনিউয়াস বজায় রাখার জন্য। সো তোমরা যদি কেউ মেডি ড্রিমার থাকো, সো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা সবার আগে হবে। এবছর বুঝতেই পারতেছো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কি গ্যাঞ্জাম হচ্ছে, সব উলটপালট হয়ে যাচ্ছে, তাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে। দ্যাট মিনস তোমাদের এইচএসসি হওয়ার 3 থেকে 3.5 মাস বা 4 মাস পর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, এটা কনফার্ম, এটা একদম কনফার্ম। সো দ্যাটস ওয়াই কেউ যদি মেডি ড্রিমার থাকো, মেডিকেলে পড়ার স্বপ্ন থাকে, তারা কিন্তু আমাদের এইচএসসি 21 বিজয় ব্যাচটা করতে পারো। আমাদের বিজয় ব্যাচে 470টা স্টুডেন্ট যুক্ত আছে টিল নাও, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং এই ব্যাচটায় আমরা এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটার জন্য ফুল কভার করছি। এইচএসসি এর জন্য বায়োলজি এবং কেমিস্ট্রি ইন ডিটেইলড আমরা পড়বো, এবং আমি লাস্ট 2 মান্থ একটু ফাস্ট গেছিলাম, আমি চিন্তা করছি এখন আরেকটু স্লো, আরো ডিটেইলসে পড়বো, কারণ আমাদের এইচএসসি দেরি আছে। সো আমরা এইচএসসি টপিক গুলা বায়োলজি কেমিস্ট্রি একদম ইন ডিটেইলড পড়াচ্ছি, এবং যে টপিক গুলো তোমাদের এইচএসসি তে নাই, শর্ট সিলেবাসে যা নাই তা অ্যাডমিশনে থাকবে না এরকম কেউ বলেনি। তো শর্ট সিলেবাসের বাইরের যে টপিক গুলো সেগুলো আমরা অ্যাডমিশন স্টাইলে পড়াচ্ছি। সো শুধু বায়োলজি এবং কেমিস্ট্রিতেই আমরা সীমাবদ্ধ থাকতেছি না, আমরা ফিজিক্সের 20টা অধ্যায়ের 20টাই মেডিকেল অ্যাডমিশন স্টাইলে পড়াচ্ছি। আমাদের ইংরেজি মেডিকেল অ্যাডমিশন স্টাইলে চলতেছে, একই সাথে আমাদের ইংরেজি টিউটর এইচএসসি ওরিয়েন্টেড স্টুডেন্টদের দেখা দিচ্ছে। জিকে আমরা এইচএসসি ও অ্যাডমিশন ওরিয়েন্টেড দেখতেছি, এবং আমরা রেগুলার ক্লাস এবং রেগুলার এক্সাম নিচ্ছি। প্রতি মাসে আমাদের মান্থলি এক্সাম, হাফ মান্থলি এক্সাম, ডেইলি এক্সাম হচ্ছে, যেটা তোমাদের একদম আপ টু ডেট রাখবে। সো 21 ব্যাচের জন্য আমাদের যে বিজয় ব্যাচ সেটা এইচএসসি প্লাস প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স। আর 22 ব্যাচের জন্য আমরা একটা নতুন কোর্স লঞ্চ করছি, যদি 22-এর কেউ থাকো, সেটা হচ্ছে 26শে মার্চ লঞ্চ করছে, এই জন্য নাম স্বাধীনতা ব্যাচ। বিজয় ব্যাচের কোর্স লঞ্চ করছিলাম 16ই ডিসেম্বর। সো এই ব্যাচটা 22 ব্যাচের বায়োলজি ফুল দফা রফা করার ব্যাচ। এখানে বায়োলজি এ টু জেড তোমাকে দফা রফা করা হবে। আর বায়োলজি ক্লাস দেখতে চাইলে দেখে আসতে পারো, আমাদের ইউটিউবে দেওয়া আছে আমরা বায়োলজি কোন এক্সটেন্টে কোন লেভেলে পড়ি, এটা সবাই জানে যে আমরা কি ডিটেইলে বায়োলজি পড়ি। তো একদম বায়োলজি দফা রফা হবে, এই ব্যাচটা ডিসেম্বর পর্যন্ত চলবে, একদম বায়োলজি আমরা খতম করে দিব তোমাদের, ঠিক আছে? তো এই দুইটা ব্যাচের ডিটেইলস জানতে আমাদের পেজে নক দিবা, এবং আমাদের পেজে আমরা ইন ডিটেইলড এই দুইটা ব্যাচের কথা বলা আছে, বা আমাদের ব্যাচেলস অফ বায়োলজি যে গ্রুপ আছে সেখানে অ্যানাউন্সমেন্ট পোস্টে গেলে এই দুইটা কোর্সের ডিটেইলস পেয়ে যাবে, ঠিক আছে? একটু প্রচারণা করে নিলাম, নিজের ঢোল নিজেই পিটাইতে হয় বাংলাদেশে, নাইলে কি হবে জানো, মানুষ তোমার পিটায় ফাটায় ফেলবে। নিজের ঢোল অলওয়েজ নিজে পিটাবা, নাইলে কি হবে জানো, মানুষ তোমাকে পিটায় ফাটায় ফেলবে। তোমার তুমি যদি মাইশের হাতে ধরে দাও যে আমার ঢোলটা পিটায় দাও, সে এমন জোরে তোমার ঢোল পিটাবে তুমি ফেটে যাবে। আসো, এবার আসো যে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়ালে কি কি পরিবর্তন হবে। তো এবার আসো যে আমরা অ্যাসিটিক অ্যাসিড বা আমরা হচ্ছে যে CH3 COOH নিয়ে কথা বলতেছি, CH3 COOH নিয়ে কথা বলি। আসো, হুম, আসো এখন খেয়াল করো, অটো পাশে আর কোনো ব্যাচকে দেওয়ার সম্ভাবনা কম, যদি না করোনা পরিস্থিতি খুব খারাপ হয় দেশে, কারণ অলরেডি একটা ব্যাচকে অটো পাস দেওয়ার পর এটা নিয়ে অ্যাডমিশন টেস্টে ভালোই ঝামেলা হয়েছে। আচ্ছা খেয়াল করো, তো যাই হোক, এবার চলো আমরা আমাদের পড়ায় ফিরি। খেয়াল করো, ধরো এখানে আমাদের 1 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড আছে, 1 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড আছে, আমাদের এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা বিয়োজিত হয়ে আমাদের CH3COO- আর H+ তৈরি হয়। আমরা এতটুকু পর্যন্ত একটা কথা জানছি, এই যে পরিবাহিতা যে আছে, নর্মাল পরিবাহিতা, সেটা বাড়ে না কমে বলো তো, মাত্র পড়ে আসলাম। ঘনমাত্রা বাড়াইছি, ঘনমাত্রা বাড়ানো বলতে হচ্ছে যে আমি আরো অ্যাসিটিক অ্যাসিড যোগ করছি, আরো অ্যাসিটিক অ্যাসিড যোগ করছি। সো পরিবাহিতাটা বাড়লো না কমলো বলো তো? একজন হচ্ছে কবিরাজের
আমাদের লাইফ কি ফেমাস হয়ে গেছে, একজন হচ্ছে কবিরাজ, তার নামই হচ্ছে কবিরাজ। ইউটিউবে হচ্ছে, ফেসবুকে হচ্ছে যে তোমার দুইটা নাম দিতে হয়, তো সেজন্য সে নামের মধ্যে কবি প্লাস রাজ লিখছে। রাজ কিন্তু বাংলা এবং হিন্দি মুভিদের হচ্ছে, হিন্দি মুভির খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রাজ। ঠিক আছে, শাহরুখ খানের অনেকগুলা মুভির নাম ছিল রাজ। আর তার নামের সাথে কবি আছে, দ্যাট মিনস সে হচ্ছে নিজেকে কবি বলেও দাবি করছে। তার মানে কবি রাজ কথাটার মানে আসতেছে সে কবিদের রাজ। আচ্ছা, ভেরি গুড, কবিদের রাজ সে। এবং হচ্ছে সে অনেক কিছু, স্বামী স্ত্রীর অমিল, এটা কিসের অমিল, মতের অমিল নাকি অন্য কিছুর অমিল? মনের মানুষ অবাধ্য, মনের মানুষ তো আমার মানুষ হইল না, সে আবার আমার বাধ্য হবে কেন? সে কি আমার কি পোষা কুকুর যে আমার বাধ্য হবে? আচ্ছা, শত্রুকে দমন করা, শত্রু তো ভালো মানুষ, জীবনে শত্রুকে দমন করবো কেন? পাওনা টাকা উদ্ধার করা, এটা আমার খুব দরকার রে ভাই, অনেক মানুষের থেকে টাকা পাই এখনো দেয় না, এ কবিরাজ আমার সাথে যোগাযোগ করো তাড়াতাড়ি। আচ্ছা, তারপর হারানো এবং চুরির মাল ফেরত পাওয়া। আচ্ছা, হারানো জিনিস, চুরির মাল, আমার কি কি হারাইছে চিন্তা করতে হবে। তারপর বিবাহে বাধা, এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান যুগের জন্য, বিবাহে বাধা দেয় মানুষ। এই সবাই কবিরাজের সাথে কথা বলবা, কাজের পর টাকা না হয়, এই তো হইলো না ভাই, কাজের আগে টাকা নিতে হবে, পরে নিলে হয় না। ইউ আর ব্লক ফ্রম আওয়ার গ্রুপ। আচ্ছা, মজা করলাম। তাহলে পরিবাহিতা আমাদের কি হবে? পরিবাহিতা আমাদের বাড়বে। পরিবাহিতা আমাদের কি হবে? পরিবাহিতা আমাদের বাড়বে। পরিবাহিতা কি হবে আমাদের? পরিবাহিতা আমাদের বাড়বে। পরিবাহিতা কি হবে আমাদের? পরিবাহিতা আমাদের বাড়বে। পরিবাহিতা আমাদের কি হবে? পরিবাহিতা আমাদের বৃদ্ধি পাবে। পরিবাহিতার বাইরে যারা যারা হাহা রিয়েক্ট দিচ্ছ, লাভ রিয়েক্ট দিয়ে যাবো আবার, নাহলে পরে আবার হাহা রিয়েক্ট বেশি হয়ে গেলে মানুষ ভাববে সাদাব ভাই পড়াইতে পারে না এই জন্য হাহা রিয়েক্ট দিচ্ছে। লাভ রিয়েক্ট যেগুলো আর থাকবে না সব ব্লক করে দিব গ্রুপ থেকে। আচ্ছা, আসো, পরিবাহিতা হচ্ছে কি হবে? বাড়বে। পরিবাহিতা হচ্ছে আমাদের বাড়বে, এতটুকু আমরা হচ্ছে যে অনেক ব্যাখ্যা তোমাদের দিছি, তোমরা লিখতে পারবা, আই নো তোমরা গুছায় লিখতে পারবা। এখন আসো যে আমাদের আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, এবার আসা যাক আমাদের এই আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কি হবে বলো তো? আপেক্ষিক পরিবাহিতা আমরা হচ্ছে কতটুকুর জন্য চিন্তা করি? আপেক্ষিক পরিবাহিতা আমি 1 মিলিলিটার জন্য চিন্তা করি, তাই না? আপেক্ষিক পরিবাহিতা আমি 1 মিলিলিটার জন্য চিন্তা করি। খেয়াল করো যে আমাদের 1 মিলিলিটার কনসেন্ট্রেশনে, ধরো আমাদের 1 মিলিলিটার কনসেন্ট্রেশনে এই যে জায়গা আছে এখানে, এখানে হচ্ছে যে ধরো 1 মিলিলিটার কনসেন্ট্রেশনে আমাদের আয়ন আছে কয়টা? আয়ন আছে আমাদের দুইটা। 1 মিলিলিটার কনসেন্ট্রেশন, 1 মিলিলিটার কনসেন্ট্রেশনে আমাদের আয়ন আছে দুইটা আয়ন আছে, তাই তো? তাইলে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের কাপ্পার মান 2। আমরা লাস্ট বার যেভাবে করছি, যেভাবে হিসাব করছি, এর আগেও কিন্তু আমরা সোডিয়াম ক্লোরাইড সেম ভাবে হিসাব করছি, করছি না? 1 মিলিলিটারে আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে, 1 মিলিলিটার কনসেন্ট্রেশনের জন্য 1 মিলিলিটারে, সরি 1 মিলিলিটারের কন্ডাক্টেন্স, 1 মিলিলিটারের কন্ডাক্টেন্স আমরা হচ্ছে কি আমরা বলি? আপেক্ষিক পরিবাহিতা। তো এখানে দুইটা আয়ন আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই জায়গায় আমাদের 1 মিলিলিটারের কন্ডাক্টেন্স 2। এখন ধরো হচ্ছে তুমি এখানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড আছে, এর সাথে তুমি আরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড মিশাও, আরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড মিশাইছো, মিশাইছো আরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড, মিশাইছো আরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড, আরো 1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি তুমি মিশাও, তাইলে ঘটনাটা কি ঘটলো? যে ঘনমাত্রা বাড়ানোর পর, যে ঘনমাত্রা বাড়ানোর পর ঘটনা যেটা ঘটলো, 1 মিলিলিটারের কন্ডাক্টেন্স হয়ে গেল তখন আমাদের কি? যে আয়ন তখন ছিল দুইটা, তো দুইটা আয়ন ছিল এই জন্য আমি কন্ডাক্টেন্স ধরছি 2। এখন আয়তন তো আর বাড়ে নাই, আয়তন যা আছে তাই আছে, সেম আছে আয়তন, আয়তন যা আছে তাই আছে, সেম আছে আয়তন, আয়তনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আয়তনের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমি এই যে CH3COOH আছে, অ্যাসিটিক অ্যাসিড, আরো 1 মোল দিলাম, দেওয়ার ফলে আরো 1 মোল অ্যাসিটাইট অ্যাসিটেট আয়ন, আরো 1 মোল H+ আয়ন চলে আসলো। তাহলে আয়ন কয়টা হয়ে গেল? আয়ন হয়ে গেল আমাদের চারটা, চারটা আয়ন হয়ে গেল। তাইলে আমাদের এই আপেক্ষিক পরিবাহিতা কি বাড়লো না কমলো বলো তো? 1 মিলিলিটার যে আমাদের হচ্ছে আয়তন আছে, 1 মিলিলিটার আয়তনের কন্ডাক্টেন্সি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, 1 মিলিলিটারের পরিবাহিতাই আপেক্ষিক পরিবাহিতা। তো এর আগের বার আমরা দেখছিলাম যে 1 মিলিলিটার, একবার ফোন কাটার পর মানুষ কেন যে বোঝে না যে ব্যস্ত আছে মানুষটা, ফোন আর দেওয়া উচিত, এটা কিন্তু বোঝা উচিত, তো ফোন দিয়েই যাচ্ছে। তাহলে বলো তো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘনমাত্রা বাড়ানোর পর পার মিলিলিটারের কন্ডাক্টেন্স আয়ন সংখ্যা আমার বেড়ে গেছে। আয়ন সংখ্যা যেহেতু বাড়ছে, আপেক্ষিক পরিবাহিতা বাড়বে না কমবে? আয়ন সংখ্যা বেড়ে গেছে, আপেক্ষিক পরিবাহিতা বাড়বে না কমবে? আপেক্ষিক পরিবাহিতা আমাদের বাড়বে, আপেক্ষিক পরিবাহিতা আমাদের বাড়বে। উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু আমি ব্লক করে দিব, তুমি যেই হও।
তুমি যেই হও কোনো ফ্যাক্ট না, উল্টাপাল্টা কমেন্ট করলে ব্লক করে দিব, ঠিক আছে? পড়তে আসছো, মজা করতে আসোনি। মজা করলে মজা করো গিয়া, তাই না? পড়তে আসছো, পড়তে হবে, মজা হবে, যা মজা আমি করবো। বাট তোমরা কমেন্টে গেলে মজা করে গেলা, মজা করে গেলা, পড়লা না, মনোযোগ দিলা না, লাভ নেই কোনো, ঠিক আছে? তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতাটা তাহলে কি হলো, বাড়লো। আপেক্ষিক পরিবাহিতাটা আমাদের বাড়বে, তাহলে কাপ্পার মান আমাদের বাড়ে। কারণ কি? কারণ পার মিলিলিটারের ঘনমাত্রা যে আছে, পার মিলিলিটার যে কন্ডাক্টেন্স, আয়নের পরিমাণ বেড়েছে, আয়ন বাড়লে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে। এর আগের বার আমরা দেখেছি যে আপেক্ষিক পরিবাহিতা কমেছিল, আমাদের মনে আছে ওই জায়গায় যে লঘুকরণে আপেক্ষিক পরিবাহিতা কমেছিল, কারণ আয়তন বেড়ে গেছিল। আচ্ছা, এবার আসো, তাহলে মানে আমাদের কাপ্পার মান বাড়ে। এবার আসো মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা আর তুল্য পরিবাহিতা। মোলার পরিবাহিতার তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমাদের কাপ্পা ইন্টু 1000 বড় হাতের এম, আর তুল্য পরিবাহিতাটা এটাকে আমরা ক্যাপ এম দিয়ে প্রকাশ করি, আর তুল্য পরিবাহিতাটাকে ক্যাপ ইকিউ দিয়ে প্রকাশ করি। কাপ্পা ইন্টু 1000 বাই হচ্ছে আমাদের এন। এককটা পাশে লিখে দিই, এককটা হচ্ছে মিলিলিটার পার মোল, এটা হচ্ছে আমাদের মিলিলিটার পার ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট লিখি আমরা। আচ্ছা, খেয়াল করো তো, তোমরা আমাকে একটা কথাবার্তা কও তো, এই যে আমি এই জায়গায় আরো হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, ঘনমাত্রা বাড়াচ্ছি, ঘনমাত্রা বাড়াইলে মোলারিটি, নরমালিটি এগুলো কি বাড়ে না কমে? ঘনমাত্রা বাড়াচ্ছ, তাহলে মোলারিটি, নরমালিটি এগুলো কি বাড়ে না কমে? ঘনমাত্রা বাড়াইছো, তুমি এটাকে ঘন করতেছো, সো মোলারিটি, নরমালিটি এগুলো কি বাড়বে না কমবে? মোলারিটি এবং নরমালিটি এগুলো বাড়বে না কমবে? মোলারিটি, নরমালিটি বাড়বে না কমবে? মোলারিটি, নরমালিটি দুইটাই বাড়ে। সো আমাদের এই ঘনমাত্রা বাড়াইলে, সো ঘনমাত্রা বাড়ালে আমাদের এম ও এন বাড়ে। এম ও এন বাড়লে বলতো এই ডেল এম এবং ডেল ই কিউ এটা কি হয়, বাড়ে না কমে? বল, উত্তর দাও, তোমরাই দাও। যে আমাদের ঘনমাত্রা বাড়াইলে এই এম এবং এন এর মান বাড়ে, কে এর মান বাড়তেছে, হ্যাঁ আমাদের এখানে কে এর মান বাড়তেছে, বাট একই সাথে এম এবং এন এর মানটা হচ্ছে যে আমাদের বাড়তেছে, এবং এম এবং এন এর মানটা বেশি বাড়ে, বেশি বাড়ে। তাহলে বলো তো আমাদের এই ডেল এম এবং ডেল ই কিউ এদের মানটা কি বাড়বে না কমবে? এদের মানটা কি বাড়বে না কমবে? এদের মানটা চিন্তা ভাবনা করিয়া বলো, পাগল মনের মতো কথা বলো না। এই যে একটা গান ছিল না, যে পাগল মন, পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন, সে জায়গায় অ্যাড করবা দিও তোমরা উত্তর, আর গান গাবা। পাগল মন, মন রে, আমি গান গাবো না, না না সাদব গান গাওয়া যাবে না। আবার বলে বাড়বে, দিব যেগুলো বাড়বে বলতেছে সেগুলো দিব মাই। এই ঘনমাত্রা বাড়লে এম এবং এন এর মান বাড়ে, এম এবং এন দ্যাট মিন্স কি, এটা ডেল এম এর সাথে কেমন আছে, ডেল এম এর সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ডেল এম বলতেছে কারণ ক্যাপ এম এর সাথে আছে ব্যস্তানুপাতিক, ক্যাপ ইকিউ এর সাথে আছে ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক জিনিস যদি বেড়ে যায় তাহলে ওর মান কেমনে বাড়বে, ওর মান কমবে, ওর মান কমবে, ওর মান কি হবে, ওর মান হচ্ছে কমবে, ওর মান কি হবে, ওর মান হচ্ছে কমবে, ওর মান কমবে, ওর মান কমে। তাহলে দেখো অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়াইলে কি কি পরিবর্তিত হয়, পরিবাহিতা বাড়ে, আপেক্ষিক পরিবাহিতা বাড়ে, মোলার পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতা কমে। দেখো তো ক্লিয়ার কিনা? অনেক কিছু পড়ায় ফেলছে, এবং এই পরিবাহিতা রিলেটেড এর থেকে ডিটেলড লেকচার কোথাও পাবা না, আর তোমাদের লেভেলে এর থেকে ডিটেলড আর কিছু একটা ওয়ার্ডও তোমাদের এর থেকে ডিটেলড আর প্রয়োজন নাই। দেখো তো বুঝছো কিনা, দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমরা এখন ম্যাথ করবো, একটা ম্যাথ করবো, করে তোমাদের ছেড়ে দিব, ঠিক আছে? একটা ম্যাথ করতে, একটা না দুইটা ম্যাথ করবো আমরা এখান থেকে, এত কষ্ট করে ইকুয়েশন টিকুয়েশন বের করলাম, দুইটা ম্যাথ না করলে চলে? দুইটা ম্যাথ করবো আমরা। আচ্ছা, এবার আসো আমরা দুইটা ম্যাথ করি। একটু ক্যালকুলেটর নিয়ে বসো, আমার বাসায় ক্যালকুলেটর নেই 1 বছর ধরে, তো আমার ক্যালকুলেটর কিনতে ভালো লাগে না, সো তোমরা হচ্ছে ক্যালকুলেট করে করে আমাকে উত্তর বলবা। আচ্ছা,
প্রথম প্রশ্ন, ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার 1। আচ্ছা, কি কি দেওয়া আছে ম্যাথ নাম্বার 1 এ খেয়াল করো। বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তড়িৎদ্বার দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তড়িৎদ্বার, যে তড়িৎদ্বার দুইটা আছে, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স ডি এর মান বলা আছে কত, বলা আছে 1 সেন্টিমিটার। এই যে তড়িৎদ্বার, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান তোমার কাছে বলা আছে 2 সেন্টিমিটার স্কয়ার। ভেরি গুড, 2 সেন্টিমিটার স্কয়ার। তারপর বলা আছে প্রতি লিটারে, প্রতি লিটারে বলেছে যে আমাদের 50 গ্রাম কেসিএল দ্রবীভূত আছে, পার লিটারে 50 গ্রাম কেসিএল দ্রবীভূত আছে। খুবই ভালো কথা, দ্রবীভূত আছে, পার লিটারে আমাদের 50 গ্রাম কেসিএল দ্রবীভূত আছে। এরূপ দ্রবণ দ্বারা ওই কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ, এরূপ দ্রবণ দ্বারা, এরূপ দ্রবণ দ্বারা কোষটাকে পূর্ণ করলে, যে আমাদের যে সেল আছে সেই সেলটাকে যদি আমি পূর্ণ করি, কোষটিকে পূর্ণ করলে রোধ, রোধ মানে কি বলা আছে, রোধ মানে বলা আছে আর, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 7.25 ওহম, 7.25 ওহম। এখন বলছে তুল্য পরিবাহিতা, দ্যাট মিন্স স্পেসিফিক, সরি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কত চাইছে। আচ্ছা, আমার আগে বলো, তুল্য পরিবাহিতায় কি তুমি সরাসরি যাইতে পারবে নাকি তুল্য পরিবাহিতায় যাওয়ার জন্য কারো হেল্প লাগবে? আমরা যে তুল্য পরিবাহিতার ইকুয়েশন শিখছি ক্যাপ ই কিউ, ওখানে ফার্স্টে কিন্তু আমরা কাপ্পা লিখছি, কাপ্পা ইনটু 1000, 1000 ছিল আমাদের কি মিলিলিটার, বাই হচ্ছে আমাদের ছিল এন ছিল, এটা আমাদের সমীকরণ ছিল না। তার মানে আমাদের প্রথমে কাপ্পার মান লাগবে, আপেক্ষিক পরিবাহিতার মান লাগবে, তারপর আমি তুল্য পরিবাহিতায় যাইতে পারবো। এখানে আমাদের ডি দেওয়া আছে 1 সেন্টিমিটার দেওয়া আছে, এ দেওয়া আছে আমাদের 1 সেন্টিমিটার স্কয়ার বলা আছে, আর এর মান বলা আছে আমাদের 7.25 ওহম বলা আছে। আচ্ছা, ওকে, খুব সুন্দর মান দেওয়া আছে আমাদের। তাহলে আমরা প্রথমে কাপ্পার মানে যাব। কাপ্পা মানে কিন্তু ছিল আমাদের 1/r ইনটু এল বাই এ, এল বাই এ ছিল। এখন এইটাকে আমরা ডি দ্বারাও প্রকাশ করতে পারি, এল দ্বারাও প্রকাশ করতে পারি, মধ্যবর্তী দূরত্বকে, ঠিক আছে, ডি দিয়েও প্রকাশ করতে পারি, এল দিয়েও প্রকাশ করতে পারি। এখন হচ্ছে এখানে 1/r এর মান 7.25 আছে, এটা তো সরি 2 সেন্টিমিটার স্কয়ার, এটা এটা হচ্ছে যে 1/2। তাহলে উত্তর কত আসে কাপ্পার? আগে আমাকে উত্তর বলে ফেলো কাপ্পার, কাপ্পার উত্তর বলো, কাপ্পার উত্তর বলো, কাপ্পার উত্তর বলো। 0.0689, 0.0689, 0.0689, 0.00689 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে কি লাগবে, এখন আমরা বের করব হচ্ছে তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা মানে হচ্ছে আমরা ক্যাপ ইকিউ, ক্যাপ ইকিউ মানে হচ্ছে কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের ক্যাপ ইকিউ এর মান, এটা হচ্ছে আমাদের ক্যাপ ইকিউ এর মান এন, ক্যাপ ইকিউ এর মান। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা নরমালিটি, এটা হচ্ছে নরমালিটিতে আমরা বের করব, তাই তো। সো নরমালিটিতে বের করার জন্য আমাদের কি দরকার, নরমালিটি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট মান লাগবে। কি লাগবে? গ্রাম ইকুইভ্যালেন্ট মান। সো আমি আজকে তো নরমালিটি মোলারিটি পড়াতে পারবো না, আমি খুব শীঘ্রই তোমাদের এটা তো থার্ড অধ্যায়ের পড়া আসলে, নরমালিটি মোলারিটি এগুলোর উপর আমরা থার্ড অধ্যায়ের উপর ক্লাস হয়তো এই চ্যাপ্টার শেষে নিবে, এই চ্যাপ্টারে এটা লাগবে না, তো এটা জাস্ট এটার জন্য লাগবে। এখন খেয়াল করো, এখানে আমাদের কেসিএল বলে দেওয়া আছে 50 গ্রাম বলা আছে, কেসিএল কতটুকু বলা আছে, 50 গ্রাম বলা আছে, তাই তো, কেসিএল বলা আছে 50 গ্রাম। তো আমরা মোলারিটি যেমনে বের করি, নরমালিটিও আমরা তেমনিই বের করি। মোলারিটি এবং নরমালিটির মধ্যে না খুব বেশি পার্থক্য নেই, মোলারিটি এবং নরমালিটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এই কথাটা জাস্ট মনে রাখো। কেমনে আসছে সেটা আমি তোমাদের শিখাবো, ঠিক আছে। আমি এটা প্রমিস করলাম যে এটার উপর আমি ফ্রি ক্লাসই দিব, নরমালিটি।
জাস্ট মনে রাখো নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর ইনটু n ফ্যাক্টর। এখন n ফ্যাক্টরটা কি? n ফ্যাক্টরটা বের করা আমাদের শিখতে হবে, আমরা তোমাদের n ফ্যাক্টর বের করা শিখাবো। একদম মোলারিটি এবং নরমালিটি এই দুইটা কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিব। সো এইখানে আমরা তাহলে মোলারিটি বের করে n ফ্যাক্টর দিয়ে গুণ দিলেই আমাদের আসলে কাজ হয়ে যায়। মোলারিটি বের করে n ফ্যাক্টর দিয়ে গুণ দিলেই আমাদের কাজ হয়ে যায়। n ফ্যাক্টরটা বের করা আমাদের n ফ্যাক্টর আসলে এক একটার জন্য এক রকম। এসিডের জন্য n ফ্যাক্টর একভাবে বের করে, ক্ষারের জন্য n ফ্যাক্টর একভাবে বের করে। সো এখানে খেয়াল করো আমাদের হচ্ছে KCl, আর KCl এর নরমাল নিজের ইয়া কত? 39.1। 39.1 প্লাস হচ্ছে যে আমরা কি করি 39.1 প্লাস হচ্ছে এটা হচ্ছে 35.5, এটা হচ্ছে 35.5। তাহলে KCl এর আণবিক ভর কত আসে? KCl এর আণবিক ভর এখানে আসে হচ্ছে তোমার 74.6। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এইটার একক কি বলতো? এইটার একক কিন্তু মিলিলিটার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, তাই না? নরমাল এটা কিন্তু আমাদের মোলারিটি বা নরমালিটি না, নরমাল মোলারিটি বা নরমাল হচ্ছে যে আমাদের নরমালিটি সেটা কিন্তু না। মোলারিটি নরমালিটি কি হয়? মোল পার লিটার হয়। এখানে কিন্তু মোল পার লিটারের হিসাবে যাব না। এখানে হিসাব করো যে আমরা যখন ধরো এই 1000 বাই এম লিখি তখন কিন্তু আমরা একক হিসেবে লিখি মিলিলিটার পার মোল। তার মানে হিসাবটা হয় পার মোলে। হিসাবটা কিসে হয়? পার মোলে হয়, পার মোলে হয়। তাইলে আমরা এই নরমালিটি সমান যদি আমি বলি মোলারিটি ইনটু n ফ্যাক্টর, তাহলে নরমাল তাহলে কি হবে? মোলার ইনটু n ফ্যাক্টর হবে। তাইলে আমি এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে এই যে নরমাল বা গ্রাম ইকুইভ্যালেন্টটা বের করব, গ্রাম ইকুইভ্যালেন্টটা বের করব। সো সিম্পল হিসাব, আমি হচ্ছে এই n বের করার জন্য আমি কি করব? এই n বের করার জন্য আমি 50 কে 74.6 দিয়ে গুণ দিব, ভাগ দিব, সাথে আমি গুণ দিব n ফ্যাক্টর কে গুণ দিব। এখন এই জায়গায় n ফ্যাক্টরটা কি সেটা ভালো করে শোন। এই জায়গায় n ফ্যাক্টরটা কি? এই KCl এটা কি একটা বলতো? এটা কি অ্যাসিড, ক্ষার নাকি লবণ? এই KCl যে আছে এই KCl টা আমাকে বলতো এটা কি অ্যাসিড, ক্ষার নাকি লবণ? আমরা নরমালি মোলার কিভাবে মোল কিভাবে বের করি? মোল বের করি না আমরা দেওয়া ভর ডিভাইডেড বাই গ্রামাণবিক ভর দিয়ে আমরা মোল বের করি না? বের করলাম, তাহলে এটা মোল ইনটু n ফ্যাক্টর দিলে আমাদের নরমাল হয়ে যাবে। নরমাল বা নরমালিটিতে যেটা মোল সেটা বের হয়ে যাবে, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট আমাদের বের হয়ে যাবে। KCl টা কি অ্যাসিড, ক্ষার নাকি লবণ বলতো? লবণ। লবণের ক্ষেত্রে মনে রাখবা, লবণের ক্ষেত্রে n ফ্যাক্টরটা আমরা বের করি টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ। n ফ্যাক্টরটা হচ্ছে টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ। টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জটাকে আমরা কি বলি? যে n ফ্যাক্টর। এই লবণের ক্ষেত্রে বা সল্টের ক্ষেত্রে n ফ্যাক্টরটা হচ্ছে টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ। লবণের ক্ষেত্রে n ফ্যাক্টর কি? টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ n ফ্যাক্টর। তাইলে এই যে KCl আছে এই KCl এর মধ্যে পজিটিভ চার্জ কি? +1, নেগেটিভ চার্জ কি? -1। যে কোনো একটা নিবা, হয় পজিটিভ চার্জ নিবা নাইলে নেগেটিভ চার্জ নিবা, দুইটা না কিন্তু, হয় পজিটিভ চার্জ নাইলে নেগেটিভ চার্জ। তাহলে এখানে পজিটিভ চার্জ কয়টা আছে? একটা আছে, টোটাল পজিটিভ চার্জই একটা। তাহলে গুণ হবে কত দিয়ে? 1 দিয়ে গুণ হবে। তাহলে এখানে n ফ্যাক্টরের মান কত? এখানে n ফ্যাক্টরের মান 1, এখানে n ফ্যাক্টরের মান 1। তাহলে n ফ্যাক্টর যেটা আমাদের নরমালিটি বের করার জন্য মেইন জিনিস হচ্ছে n ফ্যাক্টর। n ফ্যাক্টর ক্যালকুলেট করতে তোমরা পারো না, শিখাবো আমি n ফ্যাক্টর। আজকের ম্যাথের জন্য ইংরেজিতে যেতে পারতেছি না। এই n ফ্যাক্টরটা কি? লবণের ক্ষেত্রে অ্যাসিড, ক্ষার নানা কিছুর জন্য আলাদা। লবণের ক্ষেত্রে মনে রাখো, লবণের ক্ষেত্রে n ফ্যাক্টরটা হচ্ছে টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জ। এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ কত? পজিটিভ আর নেগেটিভ চার্জ হচ্ছে 1। টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জ হচ্ছে এখানে 1 টোটাল। তোমরা কি পজিটিভ আর নেগেটিভ চার্জ বলো, টোটালটা তোমাদের মাথায় থাকে না, টোটালটা মনে রাখতে হবে। টোটালটা জানলেই তখন কিন্তু তুমি তুল্য জিনিসটা হিসাব করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের 1। আর এটা ভাগ করলে কত আসে? 50 কে 74.6 দিয়ে 74.6 দিয়ে ভাগ করলে কত আসে? এটার মান কত আসে? এটার মান কত আসে? যেটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 0.67। এটার মান আসে কত? এটার মান আসে 0.67, 0.67 আসে। আচ্ছা, তাহলে বসায় দাও, এবার বসায় দিয়ে অ্যান্সার বের করে ফেলো। আচ্ছা, এটা যখন শিখাইলাম তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে ধরো Al2SO4 3 এটার মধ্যে n ফ্যাক্টরের মান কত বলো তো? এটার মধ্যে n কত? এটা কে পারে দেখি, এটা যে পারবে
তাকে হচ্ছে স্পেশাল থ্যাংক ইউ দিব। বলো এটা মান এন ফ্যাক্টর কত হবে? টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জ চিন্তা ভাবনা করে বলবা। উল্টা পাল্টা বললে কিন্তু মাইক দিবা এখন আমি, ঠিক আছে? ভার্চুয়াল লাঠি দিয়ে চিন্তা ভাবনা করে বলবা, ঠিক আছে? এই যে পাগলগুলা ক্লাস করে না লাস্ট পর্যন্ত, সেগুলা কি? মানে এরা কি কি জন্য ক্লাস করে না, কার ভালোর জন্য যে ক্লাস করে না? মানে এরা কিন্তু তোমাদের জন্য লাকি মানুষ যারা এই কাজগুলা করে, যে তোমাদের হচ্ছে যে ক্লাস করে না, পড়ালেখা করে না, ওরা কিন্তু কম্পিটিশন কমায় দেয়। আমরা এখানে কষ্ট করব আর তারা হচ্ছে কম্পিটিশন কমায় দিবে, মানে পরিশ্রম না করেই ভাববে যে তারা অনেক কিছু পেয়ে যাবে। দেখো টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জের কথা বলছি রে বাপ। অ্যালুমিনিয়ামের চার্জ কত আমরা জানি, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+। অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম 3+। এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? অ্যালুমিনিয়াম আছে দুইটা। তাহলে কত প্লাস? প্লাস 6 আসে। অ্যালুমিনিয়ামের চার্জ আসে +6। সালফেট কত? সালফেট হচ্ছে 2-। কয়টা সালফেট আছে? তিনটা আছে, তাহলে -6। পজিটিভ চার্জ নাও নেগেটিভ চার্জ নাও, যেটাই নাও সেটা আসবে কত? 6 আসবে। পজিটিভ চার্জ নাও নেগেটিভ চার্জ নাও, যেটাই নাও কত আসবে? 6 আসবে। কত আসবে? 6 আসবে। কত আসবে? 6 আসবে। কত আসবে? 6 আসবে। 6 6 6 বাবা রে, উল্টাপাল্টা কথা বলা যাবে না, যোগ হয় না তো। পজিটিভ আর নেগেটিভ চার্জের যোগ করি না আমরা, হয় পজিটিভ চার্জ নেই নাইলে নেগেটিভ চার্জ নিব, বাট টোটাল পজিটিভ আর নেগেটিভ চার্জ নিব। হয় পজিটিভ চার্জ নিব নাইলে নেগেটিভ চার্জ নিব, টোটালটা নিব, টোটালটা একসাথে নিব। আলাদা নিব না, আলাদা নিব না, একসাথে নিব, হয় পজিটিভ নাইলে নেগেটিভ। এখানে অ্যালুমিনিয়াম 3+, দুইটা অ্যালুমিনিয়াম আছে, তাহলে পজিটিভ চার্জ কত? 6। বা যদি নেগেটিভ চার্জ নিতে চাও তাহলে কি, একটা সালফেটে -2, তাহলে তিনটায় কত? 6 -6। তাহলে হয় পজিটিভ নিব না নেগেটিভ নিব, যে কোনো একটা নিব, দুইটাকে যোগ করে নিব না। বুঝতে পারছো? ভেরি গুড। আচ্ছা, খেয়াল করে এবার হচ্ছে যে আমরা নেক্সট অংশে আসি। নেক্সট অংশ কি আমাদের? তাহলে এখানে গেল। আচ্ছা, তাহলে এটার উত্তর কত আসবে বলো তো? কাপ্পার মান আছে আমাদের 0.0689। এককটা না আমি যাইতেই চাচ্ছি না, এখানে একক লিখবাই না, একদম ডাইরেক্ট এটার একক লিখে দিবে। এখানে আছে 1000, এখানে আছে 0.67। ফ্র্যাকশন সহ নিবা, ঠিক আছে? ফ্র্যাকশন সহ নিবা। উত্তর কত আসে? উত্তর আসে হচ্ছে আমাদের 102.805। 102.805। একক কি হবে বলো তো? একক, একক, এটার একক বলো। এটার একক বলো। এটার একক হচ্ছে, মনে আছে? ওহম ইনভার্স, সেন্টিমিটার স্কয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। মনে আছে একক? অনেক কষ্ট করে প্রথম ক্লাসে পড়াইছি, ঠিক আছে? এই যারা চলে যাওয়া চলে যাও তো, একজন একজন করে কমবা না, এগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে, একজন একজন করে কমা। ঠিক করবা না, ক্লাস করবা না, শেষ। বুঝছো ম্যাথটা? আচ্ছা, আরেকটা ম্যাথ করে আসো, লাস্ট একটা ম্যাথ করে। আরেকটা না, আমি তো তিনটা ম্যাথ করাবো ভাবছিলাম। তোমাদের কি তারা আছে? তোমাদের কি তারা আছে? তারা তারা কোথাও যেতে হবে? তিনটা ম্যাথ করাই। তিনটা, তিনটা ম্যাথ করাবো, ঠিক আছে? এইটা সেকেন্ড নাম্বার। এরপর হচ্ছে আরেকটা, তিনটা ম্যাথ করাবো, হ্যাঁ? বেশি করাবো না, তারা থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে 25°C তাপমাত্রায় একটা, বলা আছে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় একটি পরিবাহিতা, একটি পরিবাহিতা কোষ, একটি পরিবাহিতা কোষে, পরিবাহিতা কোষে 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের রোধ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের রোধ কত বলা আছে? রোধের মান বলা আছে 30.5 ওহম। 30.5 ওহম, 30.5 ওহম বলা আছে। পরিবাহিতার কোষ ধ্রুবক, এই কথাটা আমি খুঁজতেছিলাম, বুঝছো? সেদিন ক্লাসে আমি ভাবতেছিলাম এটা লেখায় দিব, লেখায় দিব, পরে আবার চিন্তা করতেছি এটা কি লেখাবো, বাচ্চারা কি ভাববে এটা লেখায় দিলে, যে এটা কি লেখাবো। পরে দেখি ম্যাথের মধ্যে সুন্দর এই জিনিসটা দেওয়া আছে, 0.367 সেন্টিমিটার ইনভার্স, 367 সেন্টিমিটার ইনভার্স হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা নির্ণয় করো। হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা, 200 নিচে নেমে গেছে মানুষ, এটা কোনো কথা?
মোলার পরিবাহিতা কত? ওকে, খেয়াল করো। আসলে জীবনে সমস্যা একটাই জানো, জীবনে আগে যাওয়ার পথে, সফল হওয়ার পথে প্রবলেম একটা কি জানো? এটা হচ্ছে মোটিভেশন ধরে রাখা। মোটিভেশন ধরে রাখা কিন্তু অনেক টাফ, অনেক লং টাইমের জন্য মোটিভেশন ধরে রাখা যায়। তো 2 ঘন্টার ক্লাসই তোমরা মোটিভেশন ধরে রাখতে পারো না। তো এটা জীবনের ক্ষেত্রে হয়। জীবনে যখন আমরা একটা কাজ করতে চাই, ধরো তুমি মেডিকেলে পড়বা বা যেখানেই তোমার হয়তো তোমার ইচ্ছা আছে তুমি একটা কাজ করবা, একটা তুমি হচ্ছে যে তুমি হ্যান্ডক্রাফট বানাইতে পছন্দ করো, তুমি হ্যান্ডক্রাফট বানানোর একটা ইন্ডাস্ট্রি দিবা। বাট ব্যাপারটা হয় কি, লাস্ট পর্যন্ত মানুষ মোটিভেশন ধরে রাখতে পারে, অর্ধেক জায়গায় মানুষ ফ্যাটিক হয়ে যায়। এবং এই ঘটনাটা আমার সাথে সবচেয়ে বেশি ঘটে। আমি ঘটতো, মানে এখনো ঘটে, যে ফ্যাটিক হয়ে যায়, একটু যাওয়ার পর ফ্যাটিক হয়ে যায়। আমি আমার লাইফে মনে হয় একটা কাজ জাস্ট লাস্ট পর্যন্ত করে গেছি, অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট অবশ্যই আমি একদম শেষ পর্যন্ত মোটিভেশন ধরে রেখে পড়ালেখা করছি। এরপর হচ্ছে এই যে আমার ব্যাচেলস অফ বায়োলজি গ্রুপটা, এই গ্রুপটার পেছনে আমি একদম টিল লাস্ট পর্যন্ত, মানে লাস্ট ইয়ারে এরকম টাইমে আমি গ্রুপটা শুরু করছি, মার্চের 17 তারিখ শুরু করছি, বা মার্চের 17 তারিখ থেকে আমি অ্যাক্টিভ হয়েছি। মার্চ এপ্রিল মে আমি হচ্ছে ইনভেস্ট করছি এই গ্রুপটার পেছনে, এবং টিল নাও আমি গ্রুপের পেছনে কাজ করে যাচ্ছি। এটার পেছনে আমি মোটিভেশন ধরে রাখতে পারছি, দ্যাটস এই গ্রুপটা একটা মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি। যদি আমি মাঝপথে ছেড়ে দিতাম, হাফ রাস্তায় যদি ধরো আমি বলতাম যে না হবে না, আর পারতেছি না মোটিভেশন ধরে রাখতে, তাইলে কি হতো? তাইলে আজকে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, এই 200 মানুষ যে লাইভ করতেছে সেটাও করতো না মানুষ। আচ্ছা, খেয়াল করো এই জায়গায় এই যে কোষ ধ্রুবকের যে কথাটা বলা আছে, এই কথাটা আমি খুঁজতেছিলাম। কেন খুঁজতেছিলাম? কোষ ধ্রুবক কথাটা দিয়ে কি বোঝায়? কোষ ধ্রুবক যে আছে, কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক বলতে আমাদের কি বোঝায় জানো? কোষ ধ্রুবক হচ্ছে আমাদের L/A। এই যে L/A আছে না, এটাকে আমরা কোষ ধ্রুবক, আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি জানো? এটা আমরা G* দিয়ে প্রকাশ করি, কোষ ধ্রুবক। কারণ বেশিরভাগ জায়গায় এটা কনস্ট্যান্ট থাকে, যে আমাদের দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হয়, তড়িৎদ্বার গুলোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার, কনস্ট্যান্ট। মোস্ট অফ দ্য জায়গায় এটা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে কোষ ধ্রুবক বলা হয়। এটা মেজরিটি জায়গায় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সেই কোষ ধ্রুবকের মান বলা আছে আমাদের 0.367 সেন্টিমিটার ইনভার্স 1 বলা আছে আমাদের কোষ ধ্রুবকের মান। তারপর আমাদের আর কি বলা আছে? আমাদের রোধ, রোধ বা আর এর মান কত বলা আছে? আর এর মান বলা আছে আমাদের 30.5 ওহম। তাহলে দেখো এই দুটো মান থেকে আমরা কাপ্পার মান বের করে ফেলতে পারি না? কাপ্পা হচ্ছে আমাদের 1/r ইন্টু L/A। তাহলে এবার আমাকে কাপ্পার মানটা তোমরা একটু বলে ফেলো তো, কাপ্পার মানটা তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলে ফেলো তো। কাপ্পার মানটা বলে ফেলো তো বয়স, গার্লস, দ্রুত দ্রুত কাপ্পার মান বলে ফেলো। 0.012, 0.01, বাংলা লিখতেছি, 12 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এরপর আমাদের যে ঘটনাটা বলা আছে সেটা হচ্ছে আমাদের কাছে মোলার পরিবাহিতা ক্যাপ এম এর মান চাইছে। সো কাপ্পা ইনটু 1000 বাই হচ্ছে এম। তো এখানে কিন্তু আমাদের এম এর মান দেওয়া আছে, আমাদের হচ্ছে যে এম এর মান বলা আছে। এম এর মান কত বলা আছে? 0.05 বলা আছে আমাদের। তাহলে বসায় দাও, বসায় দিয়ে উত্তর বের করো। একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। দেখো, বেশি চিন্তা ভাবনা করা যাবে না, যত চিন্তা ভাবনা করবে না ম্যাথ তত জটিল হবে। এটা ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, কেমিস্ট্রি ম্যাথ আরো বেশি, কেমিস্ট্রি ম্যাথে বেশি চিন্তা করলেই কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি নিয়ে তুমি যত বেশি ভাববা তত দেখবা কেমিস্ট্রি তোমার দিকে আরো কঠিন হয়ে ধাবিত হবে। সো এখানে চিন্তা করা যাবে না, এখানে তো বড় হাতের এম বলছে, একক, তো এখানে বড় হাতের এম দাও, হ্যাঁ তেন এত কিছু চিন্তা করা যাবে না। এখানে আমাদের বড় হাতের এম আছে, সমস্যা নেই। এটার পুরাটার এককটাকে আমরা মিনিমাইজ করে মিলিলিটার পার মোল অনেক আগেই করে দিচ্ছি। So এখানে কি একক আছে দেখার আমাদের ইস্যু নাই। এখানে যেটা বড়, এই এম এর মানটা 0.05 বলা আছে, এতটুকু আমি নিব। এখান থেকে একক টেকক এগুলো আমি কিছু নিব না। এখান থেকে জাস্ট এই এম এর মানটা কত? 0.05 দেওয়া আছে। ঠিক আছে, এখন বলো তো তাহলে উত্তর কত আসে আমাদের? উত্তর আসে 240.6, 240.655। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা ম্যাথ গুলা। নেক্সট ম্যাথটা ভাবছিলাম কর্ণ লাগবে, কর্ণ লাগবে না, নেক্সট সব ম্যাথই সেম ক্রাইটেরিয়ার, নেক্সট সব ম্যাথই সেম ক্রাইটেরিয়ার, নেক্সট সব ম্যাথই তোমরা পারবা।
টু 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 টু। আর যে ম্যাথ গুলো আছে সব পারবা, যদি কোনো ম্যাথ না পারো এই পরিবাহিতা রিলেটেড আমাদের জানাবা। আমাদের ব্যাচেলর অফ বায়োলজি গ্রুপ তো তোমাদের জন্য অলওয়েজ ওপেন রয়েছে। আমাদের গ্রুপে জানাবা তোমরা যদি এই ম্যাথ রিলেটেড কিছু না পারো। আর এই রিলেটেড এমসিকিউ গুলো দেখতে পারো তোমাদের বই, টেস্ট পেপার, গাইড, কোনো জায়গায় এই রিলেটেড জিনিসপত্রগুলো খুব বেশি বর্তমানে দেওয়া হয় নাই, বাট সামনে এক্সাম গুলাতে এই টপিকটা আস্তে আস্তে গুরুত্ব পাবে, কারণ এই জিনিসটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আশা করি তোমরা এই 3টা ক্লাস থেকে পরিবাহিতা বুঝতে পেরেছো এবং ভালো লাগছে তোমাদের আমাদের কেমিস্ট্রি ক্লাস। তো আমাদের নেক্সট ক্লাস কালকে সকাল 7টা বাজে। আমরা পড়বো হচ্ছে কোষ রসায়ন পড়তেছিলাম, কোষ রসায়ন আবার আমরা শুরু করব। কোষ রসায়ন আমরা স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলা স্ট্রাকচার শেখার কথা ছিল, তো আমরা স্ট্রাকচার গুলা নেক্সট ক্লাসে শিখবো। এবং নেক্সট টপিক হচ্ছে তোমাদের নেক্সট টপিক কি আছে বইয়ের মধ্যে, শর্ট সিলেবাসে তোমাদের নেক্সট টপিক কি? শর্ট সিলেবাসে তোমাদের নেক্সট টপিক মোস্ট প্রবাবলি হচ্ছে, কি টপিক আছে নেক্সট তোমাদের? নেক্সট টপিক ফ্যারাডের সূত্র মনে হয় নাই। নেক্সট টপিক কি আছে, আমি একটা টপিকের লিস্ট দিয়ে দিছি না তোমাদের, কি কি আছে কি কি নাই, আমি কিন্তু একটা লিস্ট করে দিয়েছি। সো সেই লিস্ট থেকে যেটা আমাদের টপিক থাকবে নেক্সট, সেই টপিকটা আমরা পড়বো। হ্যাঁ, আমার মনে নেই আপাতত তোমাদের নেক্সট টপিক কি। তোমাদের নেক্সট টপিক কি আমার মনে নাই। তো আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিছি যে তোমাদের নেক্সট টপিক আমাদের ব্যাচেলর অফ বায়োলজি গ্রুপে দেওয়া আছে। তো নেক্সট টপিক যেটা তাহলে আমরা সেটা পড়বো। সো পরিবাহিতা আমাদের খতম। ওকে, আল্লাহ হাফেজ। আর আজকে যারা নোট পোস্ট করবা তারা পুরো পরিবাহিতার একসাথে নোট পোস্ট করে দিবা। হ্যাঁ, আজকে যারা নোট পোস্ট করবা পুরো পরিবাহিতার একসাথে নোট পোস্ট করবা। আর পারলে এই ক্লাসের লিংক সহ নোট পোস্ট করে দিবা। ওকে, প্যারাডেল ল আছে, প্যারাডেল ল থাকলে প্যারাডেল ল পড়বো, প্যারাডেল ল থাকলে তো ভালো, অনেক মজার মজার ম্যাথ আছে।